আমার ডায়াবেটিস 38 ডায়াবেটিস থাকতো। এক সপ্তাহ পরেই আমার ডায়াবেটিস 7 এসে গেছে। আগে কি নামাজ পড়তে পারতেন না? আগে নামাজ পড়তে বিছানা থেকে নামতেই পারতাম না। আলহামদুলিল্লাহ। আমি আমার বাচ্চাদেরকে চোখে দেখতে পারি না, এক রুম থেকে আরেক রুমে চোখে দেখতে পারি না। কল্পনা করেন স্যার, সে যার হাড় ক্ষয় হয়ে গেছে, সে এখন স্ট্রেংথ ট্রেনিং করছে, সে মাসল বিল্ডিং, তার অলরেডি মাসল বিল্ডিং হয়ে গেছে। তাহলে ওনার HbA1c-টা মানে 5-এ চলে আসছে। হ্যাঁ, 5 চলে আসছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো। ভাবতেই পারি নাই তার এত ড্রামাটিক্যাল চেঞ্জ হবে স্যার। এই তো সে আমার ফার্স্ট কেস ধরতে গেলে। আচ্ছা আচ্ছা, ও আপনার প্রথম কেস। আচ্ছা, এখন এইটা দেখে তো আমি আসলে বিস্মিত। হ্যাঁ, যাই হোক, তখন আমি বুঝলাম আসলে পেডিকিউর ম্যানিকিউরের কোনো প্রয়োজন নেই। আমরা যদি সুস্থ স্বাভাবিক খাবার খাই, ডিসিপ্লিন লাইফ লিড করি, আমাদের স্কিন, আমাদের ত্বক, আমাদের এমনি সুন্দর হবে। যে ছবিটা আপনার আগের, হ্যাঁ, ওই ছবিটাতে তো আপনাকে এখন আর আপনি ওই ছবি কোনো চেনার কোনো উপায় নেই। আমার তো মনে হয় না যে হঠাৎ করে কেউ দেখলে আপনাকে চিনবে। আমাদেরকে যে পরামর্শ দেওয়া হচ্ছে 6 বেলা খাওয়া, এতে খরচ বেশি। পাশে ওষুধ, সাথে ডাক্তার, সাথে পরীক্ষা নিরীক্ষা, সাথে অপারেশন ইত্যাদি ইত্যাদি। লাইফস্টাইলটা হচ্ছে যে আমার কিছু খাবার খেতে হবে, আমার একটা সময় ঘুমাতে হবে, আমার কিছু অ্যাক্টিভিটি করতে হবে, আর যদি পারি একটু রোদে যাব, একটু ঘাসে হাঁটবো, নিজের জন্য একটু সময় বের করবো, এই তো। জি, এর বাইরে আর কি আছে? জি। তারপর রোজা তো আমরা মুসলমান রাখলাম, হ্যাঁ, সপ্তাহে 2টো। আপনারা যখন কিছুই পারবেন না, তখন অন্তত ক্লিন ফুড বেছে নিন, প্রাকৃতিক খাবার খান, একটু কম খান, বেশি না খেয়ে রোজা রাখুন, আর একটু হাঁটাচলা করুন, আর্লি ঘুমান, ভোরে উঠুন, রোদে যান, ঘাসে হাঁটুন, মানে এটা তো আসলে একদম মিনিমাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আমরা আজকে এসেছি ফিরে আসার গল্প নিয়ে। প্রিয় দর্শক, ইতিপূর্বে অনেকগুলো ফিরে আসার গল্প আপনারা দেখেছেন, আর আজকে একটু ব্যতিক্রম, কারণ হচ্ছে দেখছেন যে দুজন একসঙ্গে এসেছেন ফিরে আসার গল্পে। তো কিছুদিন আগে আপনারা এই যে আমার মাঝখানে যিনি বসে আছেন, ওনার গল্পটি শুনেছেন। তো উনি ক্যান্সার সারভাইভ করেছেন আলহামদুলিল্লাহ। এরপর তিনি আবার এই যে বোন, আপনার নামটা কি? নাজমা আক্তার। হ্যাঁ, তো নাজমা বোনকে তিনি আবার পরামর্শ দিয়েছেন, অর্থাৎ মেন্টরিং করেছেন, গাইড করেছেন। তো এখন আলহামদুলিল্লাহ দুজনই সুস্থ আছে। তো এখন ওনার সুস্থতার পেছনে উনি যেমন আমার ভিডিও দেখেছেন, কিন্তু গাইডটা করেছেন এই যে, আপনার নামটা আবার যদি একটু বলতেন। আরিফা আক্তার নিপা। হ্যাঁ, আরিফা আক্তার নিপা, উনি গাইড করেছেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা শুরু থেকে আমরা জানার চেষ্টা করি। তো বোন, আগে আপনার কাছে জানতে চাই যে ওনার সঙ্গে আপনার কিভাবে পরিচয় হলো বা কি, আপনি যদি একটু শুরু করতেন। নাজমা আপার সাথে আমার অনেক আগে থেকেই পরিচয়, আমার ছোট ছেলের বন্ধুর মা। তো আমার ছোট ছেলে এখন HSC পরীক্ষা দিবে, সে যখন 2তে পড়তো, 1-এ পড়তো, তখন থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে অনেক আগের পরিচয়। হ্যাঁ, তো এই সেই সূত্রে পরিচয়, এবং এইভাবে আমরা এখনো একসাথে। ওই যে আমরা একটা কথা বলি প্রিয় দর্শক, জানেন ভাবি, হ্যাঁ, তো এই সেই ভাবি মনে হয় নাকি? ভাবি, আমি আপা বলি, আপাটা বেশি আন্তরিক মনে আচ্ছা, হয় না এমনি আমরা এটা দুষ্টামি করে বলে যে স্কুলে যখন বাচ্চাদেরকে দিয়ে, তো মায়েরা যখন কথা বলে ওই অনেক গল্প করে, তো এগুলো নিয়ে আমি একটু ফান করি, জানেন ভাবি, তারপর বলে যে অনেক কিছু, তো এই জন্য দুষ্টামি করলাম আর কি। যাই, তারপরে তো এইভাবে ওনার সাথে আমার আসা যাওয়া, বন্ধুত্ব যেটাই বলেন, আমাকে খুবই ভালোবাসে, পছন্দ করে, আমিও তাকে পছন্দ করি। এইভাবে আমাদের যাত্রা এখন পর্যন্ত আছে। তো ফিরে আসার গল্পে এই জন্য আসা যে মাঝখানে আমাদের বাচ্চারাও বড় হলো, আমরাও ছোটাছুটি, বাচ্চাদের পেছনে ছোটাছুটি, স্ট্রেস, আস্তে আস্তে অসুস্থ হতে থাকলাম। তো একটা পর্যায়ে যখন অসুস্থ হয়ে গেলাম, তখন কিভাবে ফিরে আসলাম, এটা নিয়ে আসলে। হ্যাঁ, এইটাই প্রিয় দর্শক, এবং আপনারা বুঝতে পারতেছেন। তো এখন প্রিয় দর্শক, আমরা একটু নাজমা আপার কাছে আসলে জানতে চাই যে আপনি যদি একটু বলতেন যে কবে থেকে আপনি অসুস্থ ছিলেন, বা আমাদের যে ফলো করছেন এই জিনিসটা কেন আপনার, আমার মনে হলো যে আমাকে ফলো করা দরকার, ঠিক আছে? আর হচ্ছে যখন অসুস্থ ছিলেন কিভাবে চিকিৎসা করেছেন, বা আপনার যে কষ্টের দিনগুলো, সেগুলো একটু যদি সংক্ষেপে বলতেন আর কি। আসসালামু আলাইকুম, আমি নাজমা আক্তার, আমার বয়স 49। আমি খুবই অসুস্থ ছিলাম 17 শনি। আচ্ছা, 17 শনি আমার মানে অনেক ডায়াবেটিস ছিলেন। ডায়াবেটিসের সাথে সাথে আমার যে হইলো, থাইরয়েড হইলেন। থাইরয়েড হওয়ার পরে আমার হাই প্রেশার হইলো, আমার অনেক হাঁচি হইলো, হাঁচি হইতে হইতে অ্যালার্জি, অনেক অ্যালার্জি, হাঁচি হইলো, কিন্তু আমি এগুলো কন্ট্রোল করতে পারতাম না। তারপর আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার
আমার ডায়াবেটিস তো সেই 38 ডায়াবেটিস থাকতো। আমাকে ইনসুলিন দিয়ে দিল। ইনসুলিন দেওয়ার পরে আমি আবার 1 মাস পরে যেতাম, আবার ইনসুলিন দিলাম, 2 বার 3 বেলা ইনসুলিন দিতেন। আমি তো মানে অস্বস্তি বোধ করতাম যে 3 বেলা ইনসুলিন দিয়ে। তারপর ছাড়া আর একটা বড় কথা কি, রাতের বেলা আমার খুব মানে ঘেমে যেত শরীর, আচ্ছা হাইপো হয়ে যেত, আমার কাঁপাকাঁপি হতো। হ্যাঁ। তখন উঠে আমি চিনি গুলাই খেতাম। আচ্ছা ওই যে সাদা চিনি গুলাই খেতাম। জি। আমি জানতাম না যে সাদা চিনি খেতে হয় না, সাদা ভাত খেতে হয় না, এটা জানতাম না। এভাবে আমার 19 সন পর্যন্ত চলে গেছে। 19 সনে এসে আমি হঠাৎ একদিন আমি আমার বাচ্চাদেরকে চোখে দেখতে পারি না, এক রুম থেকে আর এক রুমে চোখে দেখতে পারি না। এখন আমি বলতে আছি, নাবিদ তোমাকে তো আমি চোখে দেখি না, আমি কি, আমার চোখে কি হলো? কয়, কি বলো আম্মু? ও উঠে আসলো, উঠে এসে আমাকে ধরলো, আমার তোমার কি হয়েছে? আমি তো চোখে দেখি না। আমাকে বলে যে চলো আমরা না চোখে ডাক্তারের কাছে যাই। তারপর সত্যি 2 দিন পরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, ওখানে চোখ দেখে বললেন ছানি হয়েছে, আপনার শীঘ্রই ছানি অপারেশন করতে হবে। হ্যাঁ এখন ওখানে জিজ্ঞাসা করলেন যে আপনি ডায়াবেটিস? আমাকে জি। তেমন কত ডায়াবেটিস? তাকে চেক করলেন ডায়াবেটিস, ওইখানে ইনস্ট্যান্ট আমার ডায়াবেটিস। তখন অবশ্যই আমি খেয়ে গেছি, আমার 21 আচ্ছা ডায়াবেটিস। 21 যে তখন আপনি কি চিকিৎসা নিতেন না হ্যাঁ, আমি ডাক্তারদের? ইনসুলিন নিতাম। আচ্ছা আচ্ছা ওর ভিতরেই আমার এরকম। 21 হ্যাঁ। হ্যাঁ, তারপরে 21। স্যার আর একটা কথা, এর ভিতরে আমার সাহেবেরও এরকম ডায়াবেটিস, ডায়াবেটিস সেও এরকম ইনসুলিন নেয়, তাকেও দেখে এরকম 20 থাকে 22 থাকে। হ্যাঁ, দুজনেই নিচ্ছে। দুইজনেই নিচ্ছি। তারপরে আমি আসলে কি স্যার একটা কথা, যে এই আপনার যে এই ভিডিও, এগুলো তো আমি 17 সনে দেখতে পারি নাই। 19 সনে যখন এসেছি তখন আমি আপনার ভিডিও দেখেছি। আচ্ছা আচ্ছা ভিডিও দেখে তখন আমি আমার পরিবারকে বলেছি যে এখানে আমাকে একটু নিয়ে চলো। স্যার যখন বলে এরকম কথা, একে তো সবাই আসে, তখন আমি বেশি একটা সাপোর্ট পাইতাম না। আচ্ছা আমার ছোট ছেলে, বড় ছেলে তখন কেবল 8-এ পড়ে। আচ্ছা হ্যাঁ, তখন আমি কোনো সাপোর্ট পেতাম না। তখন আমার ছেলে বলে, আম্মু তুমি করো, ভিডিও দেখে এগুলো একটু একটু চেষ্টা করো। হ্যাঁ, আমরা তো এত বুঝি না, যাবো স্যারের কাছে পরে যাবো। এভাবে আমি আগাইতে থাকলাম। দেখো 19 সালে যখন আমার চোখের ছানি আসলো, তখন তো আমাকে আর অপারেশন করবে না। হ্যাঁ, এই যে ডায়াবেটিস না কমিয়ে, এখন তো আমি হতাশ, আমি কিভাবে ডায়াবেটিস কমাবো। এর ভিতরে আমি করলাম ওই ডায়াবেটিসের কাছে, ডাক্তারের কাছে আবার গেলাম, যে এখন এরকম তো সিরিয়ালে বসতে হয়। হ্যাঁ, এখানে কিন্তু একটা মজার কথা আছে স্যার, শুনে বসতে হয়। তারপর আমরা এক খালাম্মার কাছে আমি বসলাম। এখন খালাম্মা এরকম এই ডায়াবেটিস মেপে নিয়ে গেছে, ওনার 7 দিনের ডায়াবেটিসের গড় মানে একেবারে শেষ। এখন আমি জিজ্ঞাসা করলাম, খালাম্মা এটা আপনি কিভাবে করেন? হ্যাঁ, কয় আমি এভাবে ভাত রুটি খাই না, সাদা ভাত রুটি খাই না। এখন আমি বলি, তাহলে কি স্যারের ওই ভিডিওগুলো কি দেখেছেন এই খালাম্মার? হতে পারে দেখে। তখন আমি আপনার কথা জিজ্ঞাসা করি নাই, আর ওনার সাথে সাথে আমি ওই স্যারের রুমে গেছি। হ্যাঁ, ওনার সাথে সাথে দুইজনকে ডাকে, তো একজন স্যার দেখে আর একজন বসে বসে দেখেন। এখন উনি তো ওনার কাহিনীটা বলতে আছেন যে আমি এভাবে কমাইছি, আমি এগুলো শুনতে আছি। তখন ওই ডাক্তার তাকে কোনো ঔষধ লেখে নাই। হ্যাঁ, আর উনি তখন ডাক্তার জিজ্ঞাসা করেন, না আপনি থাকেন কোথায়? আমি থাকি মেয়ের বাসায়। হ্যাঁ, তারপরে ঠিক আছে, ওকে আপনার ঔষধ আর লাগবে না, আপনি এভাবেই চলেন। হ্যাঁ, উনি চলে গেলেন, আমি বসলাম। তখন আমাকে ডাক্তার কি বললেন জানেন? বলেন যে জানেন ওনার ডায়াবেটিস কেন কমছে? উনি তো মেয়ের বাসায় থাকে, কোনো খাবার পায় না। হ্যাঁ, কোনো খাবার পায় না, সেজন্য ওনার ডায়াবেটিসটা একটু কমে গেছে। আমাকে স্যার তাহলে তো ভালো, ডায়াবেটিস কমে যাওয়া ভালো। তো এখন স্যার আমি যেটার জন্য আসছি, আমি তো এরকম ডায়াবেটিস অল্প কমছে কিন্তু বেশি কমে না, আমার চোখের অপারেশন লাগবে, আমার অপারেশন করতে আসে না, ডায়াবেটিস বেশি। কয় কি আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি করেন, এই যে এভাবেই চলেন, আস্তে আস্তে আপনি কিছুদিন পরে অবশ্যই আপনার কমবে, ডায়াবেটিস কমবে, আপনি চোখের অপারেশন করতে পারবেন। তারপর আমাকে পাঠাই দিল। এখন আমি তো এর মাঝে তো আপনার ভিডিও দেখতে আসছি 19 সনে। হ্যাঁ, এই কথাটা 19 সনে আমি দেখতে আছি। এখন বাসায় এসে আমি নাবিদকে বললাম, নাবিদ আমি এই পেয়েছি ডায়াবেটিস কেমনি কমে, আমি পেয়েছি একটা খালাম্মার কাছে, এবং ডাক্তারের কাহিনীটা বললাম যে ডাক্তার এই কথা বলছে ওই খালাম্মাকে, আর আমাকেও এই কথা বলছে। আচ্ছা আম্মু, তাহলে তুমি স্যারের ভিডিওটা আরেকটু দেখো, আর একটু দেখে 1 সপ্তাহ যদি তুমি দেখো, ওইভাবে কন্ট্রোল করতে পারো খেয়ে, তাহলে তোমার ছানিটা অপারেশন করা যাবে। সত্যি স্যার, আপনার ওই ভাত রুটি আমি বাদ দিয়েছি।
1 সপ্তাহ। হ্যাঁ, আমি ভাত রুটি খাই না, সবজি, ডিম, গোশ, হ্যাঁ, এগুলা খেয়েছি। এগুলো খেয়ে আমি 1 সপ্তাহ পরেই আমার ডায়াবেটিস 7 এসে গেছে। হ্যাঁ, এখন আমি ঔষধও কম খাই। হ্যাঁ, অর্ধেক করে খাই। আমি নিজের বুদ্ধিতে, হ্যাঁ, অর্ধেক করে খাই। তারপরে আমি চোখের কাছে গেলাম। ইনসুলিন দেন না তো? না, তখন ইনসুলিন দিই। আচ্ছা আচ্ছা। এর মাঝে আমি ওই ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওই ইনসুলিন তো অস্বস্তিকর আমার জন্য, সেজন্য আমাকে ওই ডাক্তার এই ডাইমেরাল ঔষধটা দিয়েছিলেন। হ্যাঁ, তাও দিয়েছিলেন 2 বেলা। হ্যাঁ, 2 বেলায় একদিন তো আমার হাইপো হয়ে আমি খুব মানে বুঝছি, মানে অসুস্থ হয়ে হাইপো পড়েছিলাম। ছিলেন বলে হ্যাঁ, বাদ দেওয়া হ্যাঁ, বাদ হয়েছে। দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, এখানে একটা বিষয় জানার আছে, সেটা হলো ডাক্তাররা যে ইনসুলিন দেয় সেই ইনসুলিনটা আসলে দেওয়ার সময় তার ইনসুলিন তৈরি হয় কিনা রোগীদের, সেটা হচ্ছে সি পেপটাইড, এই পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। কিন্তু দুঃখজনক হচ্ছে বাংলাদেশের ডাক্তাররা বা অন্যান্য দেশেরও তারা সি পেপটাইড না দেখে রোগীকে ইনসুলিন দেয়। এখন ইনসুলিন দেওয়া যাবে সেই রোগীদের যাদের ইনসুলিন তৈরি হয় না, অর্থাৎ টাইপ 1 ডায়াবেটিস বা যাদের ইনসুলিন অনেক কম তৈরি হয়। দুঃখজনক হচ্ছে এই যে তৈরি হচ্ছে কিনা বা কম তৈরি হচ্ছে এটা দেখার জন্য যে সি পেপটাইড পরীক্ষাটা, এটা না করেই রোগীকে ইনসুলিন দেওয়া হয়। আর সবচেয়ে খারাপ যে বিষয় সেটা হচ্ছে ইনসুলিন রোগীর শরীরে কতটুক সেটাও মাপা হয় না। তো খালি পেটে রোগীর ইনসুলিন যদি অনেক বেশি থাকে, তাকে যদি আরও ইনসুলিন দেওয়া হয় তাহলে এটা অবশ্যই তার ক্ষতি হবে, কারণ সুগার বেশি থাকলে যেমন ক্ষতি, ইনসুলিন বেশি থাকলেও ক্ষতি। এটাকে বলে হাইপার ইনসুলিনিমিয়া। তো এখন ইনসুলিনের স্বাভাবিক মাত্রা 7-এর নিচে থাকা উচিত, আর অপটিমাল হলো 4-5 থাকা ভালো। কিন্তু আমরা অনেক রোগীকে পেয়েছি যাদেরকে ডাক্তার ইনসুলিন দিয়েছেন কিন্তু তাদের খালি পেটে ইনসুলিন আসছে 25, 26, 22 এরকম। তাহলে ওদের ইনসুলিন যে তৈরি হচ্ছে সি পেপটাইড সেটাও ভালো, আবার ইনসুলিন বেশি আছে খালি পেটে, তারপরেও তাকে আরও বেশি ইনসুলিন দেওয়া হচ্ছে। তো এই ঘটনাগুলো ঘটছে। তো এই জন্যে আপনারা যখনই কেউ ইনসুলিন দিবে, আপনাকে সাজেস্ট করবে, তখন সুন্দর করে ডাক্তারদের সঙ্গে কথা বলুন যে স্যার আমার ইনসুলিন তৈরি হয় কিনা এই পরীক্ষাটা একটু আপনি করাবেন, আমার টাকায় আমি করাবো, আপনি শুধু একটু লিখে দেন সি পেপটাইড, আর আমার খালি পেটের ইনসুলিন সেটা আমি একটু দেখতে চাই। তো এই ইনসুলিনটা দেখে যদি আমার ইনসুলিন কম থাকে এবং আমার যদি ইনসুলিন তৈরি না হয় তখন আপনি ইনসুলিন আমাকে দিবেন। আর এখানে একটা মজার ব্যাপার, সেটা হলো যাদের ওজন কমছে না তাদের ইনসুলিন বেশি, আর যাদের ইনসুলিন কম তাদের ওজন বাড়াতে পারে না। তাহলে এটাও একটা বোঝার উপায়। তো এই জন্যে ইনসুলিন দিলেই আপনারা নিয়েন না। যেমন এই যে বোন ইনসুলিন নিয়েছিল, ওনার হাইপো হয়েছে, যাক ওনার ডাক্তার ভালো, উনি বলাতে আবার ওষুধে শিফট করেছে। কিন্তু অনেকে আছে যে ওষুধে শিফট করে না, তারা জোর করে ইনসুলিনই দিতে থাকে। তারপরে আমি ওই যে এভাবে খাবারের মাধ্যমে এরকম তেল এগুলো তো কিনতে পারি নাই। তাকে অনেক অনেক প্রায় 1 বছর এভাবে আমার ওজন কমে গেল অনেক। হ্যাঁ, অনেক ওজন কম, প্রায় আমার 55 মতো ওজন হলো, 63 থেকে 55-তে আসলো। এখন আমি তো শুকাই যাচ্ছি, কিন্তু আমি আপনার কাছে আসতে পারি নাই। হ্যাঁ, আমি পরিবারের সাপোর্ট পাই নাই, আসতে পারি নাই। অবশ্য আমি একদিন ফোন দিয়েছিলাম, তারা বলেছেন আমাকে এই সন্ধ্যা 6টায় খেতে হবে, তারপরে 7টায় এসে এখানে যাক, ব্লাড আপনি দিতে তো হবে। আসেননি, হ্যাঁ, এখন আসিনি। কথা হচ্ছে এটা। তারপরে আমি আর আসি নাই। এভাবে অসুস্থ হতে হতে আমি 23 সনে, যখন 23 সনে আমার আর্থ্রাইটিস হয়ে গেল। আচ্ছা আচ্ছা। আর্থ্রাইটিসে আমার এই যে হাতের নখ সব হলুদ হয়ে গেল, বসে গেল। হ্যাঁ, এভাবে। বসে গেল মানে কি, নখ চলে হ্যাঁ, গেছিল? হ্যাঁ, এরকম বসে গেছে ভিতরে। আচ্ছা আচ্ছা। এরকম বসে যেত। তো এগুলা আমি ডাক্তার দেখাইলাম পিজি ডাক্তার আমাকে বারবার এরকম যেতে বললেন। তারপরে এই 26-এ এসে নিপা আপার সাথে আমার কথা হলেন। তখন আমাকে এই যে 26-এর ফেব্রুয়ারি মাসে আমাকে বললেন, আপা আমি বাসায় আসেন। একটু হ্যাঁ। বলি স্যার, এক্ষেত্রে হচ্ছে উনি যখন একদম শয্যাশায়ী বিছানায়, তখন আমি হচ্ছে ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য মুম্বাইতে। তো আমি যখন ক্যান্সার ট্রিটমেন্ট শেষ করে আসলাম, তখন উনি আমাকে দেখতে আসলেন। মানে কে উনি দেখতে আসছে উনি আমাকে আপনাকে? দেখতে আসলেন। ক্যান্সার রোগী দেখতে জি। আসছে, তারপর? দেখে এখন উনি এসে দেখে উনি ভেবাচেকা খেয়ে গেছে যে আমি কাকে আমি দেখতে আসছি, পেশেন্টকে, আমি নিজেই তো অসুস্থ। আমার কি অসুস্থ, আমার হাত এরকম রাখতে পারতাম না, এইরকম করতে হইতো সবসময়, এগুলা সম্পূর্ণ যন্ত্রণা করতো হাত। আচ্ছা, তার মানে আপনি রোগী। রোগী আপনি হ্যাঁ, নিজেই রোগী, হ্যাঁ, তা আপা আরেক রোগী রোগী না। দেখতে গেছেন, তো যে রোগী দেখেন না। কি উনি রোগী না নাকি? না, উনি তো হাসি খুশি আমাদের আপ্যায়ন করলো। হ্যাঁ, এইভাবে। আচ্ছা, মানে আমার husband- আপনি কি ভাবছিলেন যে একটা ক্যান্সার রোগী দেখতে না, যাচ্ছে? আমি তা ভাবি নাই। আমি ভাবছি আপা অবশ্যই সুস্থ হয়েছেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপরে বোন, হ্যাঁ, তো আপনি যে ক্যান্সার তো অনেকে যখন চিকিৎসা করে আসে
তাদের তো অবস্থা খুব খারাপ হয়, তো আপনার তো সেটা হলো না, কারণটা কি? কারণ হচ্ছে স্যার, হ্যাঁ আমি যখন শুনেছিলাম আমার ক্যান্সার তখন তো একটা ধাক্কা লেগেছিল স্যার, তো খুব ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম। তো আমি যখন দীর্ঘদিন মুম্বাইতে ছিলাম 45 দিন, পরে তো আমার ট্রিটমেন্ট শুরু হলো। তো ওই সময়টা আমি হোটেল রুমে তো খুব ফ্রি ছিলাম, আমার তো কোনো কাজ নাই। তো আমি আপনার ভিডিওগুলো খুব মনোযোগ, তখন আমার তো আসলে তখন ওই মানসিক অবস্থা ছিল না যে একটা আনন্দদায়ক কিছু দেখা বা সেরকম আনন্দ নেওয়ার মতো আমার মানসিক পরিস্থিতি তখন ছিল না। তখন আমি এমন একটা জিনিস দেখতে চাচ্ছিলাম যে আমি খুব মোটিভেটেড হব, ইন্সপায়ার্ড হব, আচ্ছা নতুন জীবনে ফিরে আসার। তো আপনার ভিডিও তখনই আমার প্রথম খুব গভীর মনোযোগের সাথে আমি প্রত্যেকটা ভিডিও দেখছিলাম এবং আসলে ফিরে আসা যায়। একবার যখন হয়ে গিয়েছে তো এটা নিয়ে আর চিন্তা কি, আমি কিভাবে আমার এই ট্রিটমেন্ট প্রোটোকল শেষ হলে আমি ফিরে আসব, এবং তখন আমি একদম নিয়ত করে ফেললাম এবং আমি ধরেন একটা শপথ নিলাম যে আমি যখন যদি সার্ভাইভ করি, আমি ক্যান্সার থেকে যদি আমি ব্যাক করি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে নতুন জীবন দেন, আমি তো একদম লাইফস্টাইল চেঞ্জ করে ফেলবো। আমার যত ভুল ভ্রান্তি ছিল ওটা তো করবই, সেই সাথে আল্লাহ যদি আমাকে শক্তি দেন, মানসিক শক্তি দেন, আমি এমন একটা কাজ করতে চাইলাম সেবামূলক, যে যারা অনেক অসুস্থ মানুষ তাদেরকে এর মধ্যে এটাও আপনার কাছ থেকে মোটিভেটেড হয়েছে। আপনার অনেক ভিডিওতে আপনি মাঝে মাঝে বলতেন যে আপনারা ইঞ্জিন হন। ইঞ্জিন। যে আপনি তো অলরেডি একটা বগি নিয়ে আসছেন। আরো বগি আছে স্যার, আরো বগি 20-25টা। আলহামদুলিল্লাহ, তাহলে তো বড় ইঞ্জিন, জি জি, শক্তিশালী ইঞ্জিন। না আমি অবশ্য আবার ইঞ্জিন তৈরিও করে ফেলছেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ এখন তো দুটো ইঞ্জিন, ডাবল ইঞ্জিনে জি। চলছে মাশাআল্লাহ। না আপনি এটাও তো বলছিলেন যে খালি নিজে ইঞ্জিন হলে হবে না, ইঞ্জিন তৈরি করতে হবে। ইঞ্জিন বগি তৈরি তো আসলে তেমন কোনো কাজে নাও নিতে পারে। আচ্ছা, দেশের তারপরে জন্য। উনি তো আপনাকে দেখতে আসলেন, তারপরে দেখলেন যে এখন আপনি দেখলেন যে উনার অবস্থা খারাপ আমি নাকি? তো দেখে খুব খারাপ লাগলো। তো আমি চিন্তা করলাম যে কি করা যায়, একটা কিছু করতে হবে, নাজমা আপাকে দিয়ে শুরু করতে হবে। তো আমি নাজমা আপাকে পরে চিন্তা ভাবনা করে ফোন দিলাম যে আপা একটু আসবেন, আমি একটু চেষ্টা করি, আপনার সব প্রেসক্রিপশন একটু আসেন, আমি দেখি কি অবস্থা আপনার। হ্যাঁ, কারণ আমি ওই ভরসা ছিল যে আমি তো ওই 45 দিন আমি এত গভীর মনোযোগ দিয়ে আপনার ভিডিওগুলা এবং আপনার সেমিনারটা আমি দেখেছি, আমি কিছুটা হলেও আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দিয়েছে, হয়তো আমি কিছুটা নিতে পেরেছি জ্ঞানটা মাথার ভিতরে, আমি হয়তো পারবো, আমার ওই আত্মবিশ্বাসটা ছিল। হ্যাঁ, তো উনি আসলেন, আসার পর আমরা একটু শুরু করি, আপনাকে একটা ব্যায়াম দিয়ে শুরু করি আমি। হ্যাঁ, ওনার সিভিয়ার আর্থারাইটিস, হাড় ক্ষয়, ওনার রিপোর্টগুলো দেখলাম হাড় ক্ষয় হয়ে গেছে। আচ্ছা বোন, আপনি যে এই যে উনি যে বললো যে রিপোর্ট টিপোর্ট ওনার কাছে আসতে, তা আপনার মনে হলো না যে কি ডাক্তার নাকি, যে আমি? না, আমার এটা মনে হয় না, আমি খুব সাহস পাইছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা যে আমি বুঝতে পারছি যে স্যার, আপা কিন্তু আমাকে বলে নাই যে আপনাকে স্যার ফলো করে, আপনাকে ফলো করে। আমি বুঝতে পারছি আবার কথায় যে আপনাকে দেখে স্যার। হ্যাঁ, কিন্তু আচ্ছা। আমি এই ভরসায় যে স্যার যখন আছে, স্যারের ভিডিও যখন আছে, তাহলে আপা যদি সেইটাই হয় তাহলে আমাকে সুস্থ করতে পারবে। আচ্ছা যাক, তো তারপরে উনি আসার পরে? তো ওনার আসার পরে দেখলাম যে ওনার খুব খারাপ অবস্থা, হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা এত ওভারওয়েট, 25 কেজি, ওনার আদর্শ ওজনের চেয়ে আমার আচ্ছা, আচ্ছা। পেট কিন্তু অনেক বড় ছিল, অনেক বড় স্যার। কত কেজি ছিল? উনি 63 ওনার তো হাইট 4 ফিট 9 ইঞ্চি, ওনার তো আদর্শ ওজন 43-43 থাকা উচিত, কিন্তু ওনার তখন ছিল প্রায় 65 এরকম ছিল। আচ্ছা উনি 25 কেজি ওভারওয়েট অলরেডি ছিলেন, এবং সবচেয়ে বড় কথা ওনার যেটা কোর বেলি ফ্যাট প্রচুর ছিল, বেলিটা একদম, আমার কাছে কেন যেন ওনার ফ্যাটি লিভারও ছিল হয়তো, কারণ অবশ্যই ছিল। হ্যাঁ, ওটাই তো এটা থেকে। তো ওনার এইটা তো আমি আমাকে দেখে মনে হতো ক্রিটিক্যাল কেস হবে হয়তো, কারণ তারপরে আমি ভরসা হারাই নেই, যেটা দিয়ে শুরু করি। তো আমি উনাকে আসতে বললাম, আলহামদুলিল্লাহ উনি এত ওবিডিয়েন্ট, এত মেনেছে, এত মূল্যায়ন করেছে স্যার, তো আনবিলিভেবল। তো শুরুটা কিভাবে করছেন? ও তো প্রতিদিন আমি আসতে বলতাম, উনি আসতো, আচ্ছা আমি বলতাম আপনি খালি পেটে চলে আসবেন। হ্যাঁ, খালি পেটে চলে আসবেন, আমি আপনাকে কিছু ব্যায়াম দেখাবো, যোগা দেখাবো, কারণ আপনি তখন আমি ভিডিও করলে আপনি বুঝতে পারবেন না, কারণ আপনার কোনটা করা যাবে না, আপনার ব্যাক। আচ্ছা বোন, এই যে একটা প্রশ্ন করার ছিল, সেটা হচ্ছে এই যে আপনি যে ওনাকে সময় দিচ্ছেন, ব্যায়াম করাচ্ছেন, হ্যাঁ, তো এটা একদম নিঃস্বার্থভাবে, আপনি ওনার থেকে কোনো টাকাও নেন? জি না, এটা তো আমার নিয়ত ছিল স্যার। আর আচ্ছা আচ্ছা। আপনিও মাঝে মাঝে ভিডিওতে বলতেন যে সবসময় সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য করতে হবে। আচ্ছা আচ্ছা, না এটা আমাদের অনেক ভালো লেগেছে, আমার মনে হয় দর্শকরাও এটা জি, জি। পছন্দ করে। তো ওটা বলছি যে আমি আসলে সৃষ্টিকর্তার খুশির জন্যই মিলে
আচ্ছা, তারপরে ব্যায়াম করছেন আর তো আর ওনাকে- খালি পেটে আসলো ব্যায়াম করলো। হ্যাঁ ব্যায়াম করলো, তারপরে আমি যেহেতু উনি ওখানে যে আবার কি খাবে হেলদি খাবারের অ্যারেঞ্জ করতাম, হ্যাঁ। আমরা দুজনে মিশে বলে ও আচ্ছা, আপনারা খাওয়াটাও একসঙ্গে, তা কি ও আচ্ছা, তার মানে উনি হ্যাঁ। ওই যে ভাত খেত না তখন? না না আমি তখন আস্তে আস্তে করতাম, কি হুট করে তো আপনি বলছেন হ্যাঁ, ভাত না, ইয়ে করা যাবে না, তা আমি কিছু ব্যবস্থা রাখতাম, মানে হেলদি খাবারের আচ্ছা। ব্যবস্থা রাখতাম, ঠিক আছে। তো আমরা ব্যায়াম ট্যাম করানোর পরে ফ্রেশ ট্রেশ হয়ে 11টার দিকে আমরা মানে আপনি Breakfast. আপনি রান্না করে খাওয়াইতেন? জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা না, মানে এটা তো একটা বিরাট ব্যাপার যে ওনাকে বিনামূল্যে ব্যায়ামও করাচ্ছে আবার রান্না করে খাওয়াচ্ছে ও, তাহলে এটা আসলে বোন আপনি অনেক লাকি, তাই না? জি আমি লাগি। হ্যাঁ, তারপরে তো খাওয়ানোর পরে দেখলাম যে আসলে উনি খুব ওবিডিয়েন্ট এবং কথায় আমি পারবো ইনশাল্লাহ হবে, আমি ভয় পাই নাই, যদিও আমি ডক্টর তারপরে 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 মানে ধরেন ওই যে আপনি খাওয়াটা একবেলা খেলেন, তো বাসায় যে এসে কি খেলেন? বাসায় যে যেহেতু একটু বাসায় যে উনি এখনই অতটা সাপোর্ট পাবে না, ফিনান্সিয়াল একটা প্রবলেম ছিল, তো আমি ওনাকে যতটুকু সবজি মাছ যেটুকু তো বাসায় গিয়ে কি ভাত রুটি ফল দুধ খেতেন না? হ্যাঁ আমি 2 মাস ফল রুটি দুধ এগুলো খাই ভাত রুটি ও আচ্ছা আচ্ছা, মানে ওনার কথা ওনার শোনা। কথায়। তাহলে খাওয়াটা ঠিক করলেন, ব্যায়াম করলেন, আর কি কি পরামর্শ দিয়ে? আর সব বলেন রোদে যাওয়া, ঘাসে হাঁটা। রোদে কি দুজন আবার- একসাথে জি, যেতেন? আবার মেয়েকে স্কুলে দিয়ে ওই যে লেদার টেকনোলজি ওখানে বিশাল মাঠ স্যার, সবুজ ওখানে এবং আমরা বিশাল একটা বট গাছ। মেডিটেশনে যেতাম, হ্যাঁ। খুব আনন্দ স্যার ওই হইতো। কথা ওকে বলতাম যে ওনাকে বলতাম যে স্যার বলছেন যে যখন মানুষ পাগল বলবে তখন ভাববেন যে আপনি ঠিক লাইনে আসছেন। ও ঠিক তো, তা ওকে নাকি পাগল বলতো? হ্যাঁ বলতো তো। হ্যাঁ, বলতো তো। ওখানে অনেক ইয়েও খেয়েছি, হ্যাঁ। তারপর আমরা একটু দূরে যেতাম, আরেক পাশে যেতাম। একদম হ্যাঁ করে আলাদা করে ওনাকে প্রাকৃতিক পরিবেশও কিন্তু আমি কার্ডিও করিয়েছি আচ্ছা। একদম। ওখানে ওই পাশে একদম রেস্ট্রিক্টেড ছিল, তো ছেলেরা যেত না, তো আমরা ওই বৃক্ষ মেডিটেশন ঘাসের মধ্যে দাঁড়ায় ব্যায়াম করাইতাম, তো দুইটাই আর্থিংও হতো ব্যায়ামও হতো। আচ্ছা, গ্রাউন্ডিং আর্থিং। Grounding, প্রিয় দর্শক, ওই যে আমরা খালি পায়ে যদি ঘাসে হাঁটি গ্রাউন্ডিং আর্থিং হয়, হ্যাঁ, তো এটা অনেকে জানে না, তো এটা আমাদের অনেক দরকার। বিশেষ করে আমাদের কিন্তু ইলেকট্রিসিটি আছে, তো আমরা যেমন দামি দামি আমাদের যে যন্ত্রগুলো এগুলোর যেমন আর্থিং গ্রাউন্ডিং করা লাগে, আর্থিং করা লাগে, তা আমাদেরও অবশ্যই উচিত যে একটু খালি পায়ে হাঁটা। তো গতকালকে আমি ওই রোজা ছিলাম, তো ইফতারের আগে ওই আসর পড়ে চলে গেছি ওখানে মাঠে, ঠিক না, এখানে আরেকটা জায়গা আছে, ওখানে কাজ চলতেছে, তা আমি ওখানে একা একা দাঁড়ায় দাঁড়ায় ঘাসে হাঁটলাম, আবার রোদের দিকে তাকালাম, বিকেলের রোদের দিকে তাকালে রাতের ঘুমটা আপনার মানে ভেঙে যায় না, মানে অনেকের আছে না ইন্টারাপশন হয়, ঘুমটা হঠাৎ ভেঙে যায় রাতে আর ঘুম আসতে চায় না, তাই এই ঘুমের যে ইন্টারাপশন মানে একদম আমি নিরবিচ্ছিন্ন ঘুমের জন্যে আমাদের উচিত হচ্ছে ওই যে বিকেলের যে আছে ওখানে লাল আলুর পরিমাণটা বেশি থাকে, ওটা মেলাটোনিনটা ঘনীভূত করে যেন রাতে মেলাটোনিন সিক্রেশনটা ঠিক হয়, সার্কাডিয়ান রিদম রিসেট করে আর কি। তো ওই জন্যে তা আমি ওই যে সূর্যের দিকে তাকাচ্ছি, হ্যাঁ, আর হচ্ছে আর রোদে তো আমি সকালে গেছি, গায়ে রোদ লাগানোর কাজ শেষ, তো এখন আর খালি পায়ে হাঁটতেছি, তো এখন এরপর যখন সূর্য ডুবে ডুবে গেল আবার ইফতার করা লাগবে, তো আমি যখন চলে আসতেছি তো ওই যে দুজন মহিলা বোরকা পরা ওরা ওখান থেকে বলে, স্যার আপনি কি বিকেলেও হাঁটেন নাকি, আমাকে বলতেছে। তা বললো না বোন, আমি ওই গ্রাউন্ডিং করতে আসছিলাম, আর্থিং করতে আসছিলাম। তো তার মানে এই বিষয়গুলো এখন ধীরে ধীরে এটা সবাইকে জানতে হবে। প্রিয় দর্শক, আপনারা যারা সুস্থ থাকতে চান, গ্রাউন্ডিং আর্থিং সবাইকে জানতে হবে। তা এই কথাগুলো ব্যাখ্যা করে দেওয়ার কারণ হলো ওদিন আমি রহিমা আপু বোনকে নিয়ে ভিডিও করার পরে দেখি অনেকেই কফি অ্যানেমা নিয়ে প্রশ্ন করেছে যে কফি অ্যানেমাটা কী। তো ওখানে অনেকগুলো কমেন্ট পেলাম, তো আবার অনেকে বানান ভুল করে সেটাকে একটা কেমন করেছে, ওটা তো খুব হাস্যকর হয়েছে। হ্যাঁ, আবার কফি আনান তো অনেক কিছুই আছে, তো আপনারা দেখছেন মনে হয় না? মানে কফি এনিমাটা এখনো মানুষ সেইভাবে হ্যাঁ, তাহলে আমাদের এই যে আমরা যে আলাপ করছি এটার ভিতরে শেখার বিষয়গুলো বলতে হবে, যেমন বোন ইয়োগা করেছেন, তো ইয়োগাগুলো আসলে শ্বাসের ব্যায়ামের সঙ্গে করতে হয়, শ্বাসের একটা গুরুত্ব আছে, তো এতে করে ইয়োগা করলে মেডিটেশন হয়, কারণ হচ্ছে ওই যে দম নিতে নিতে দম ছাড়তে ছাড়তে, তো এইটাতে হচ্ছে কি যে আমার শ্বাসের উপর একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়, তো এই মনের উপরে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়, তারপরে একটা পজিশন ধরে রাখা, একটা স্ট্রেস, তো এটা হচ্ছে যে ফোকাসের জন্য দরকার হয়। ফোকাসটা যারা অসুস্থ তাদের অনেকেরই ফোকাস থাকে না, তারা ফোকাস ধরে রাখতে পারে না, এবং অ্যাটেনশন মানে ডেফিসিট যে হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, মানে ওদেরও অনেকের এরকম থাকে যে একটা জায়গায় তাহলে ইয়োগা আমাদের এটা আবার হচ্ছে ধরেন একটা আমি এমন একটা পজিশনে আছি যেটা আমার কাছে একটু পেইনফুল, কমফোর্টেবল না, কিন্তু এটার ভিতরে আমি এতক্ষণ ধরে রাখছি, তাহলে এটা হচ্ছে যে মানে এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা।
এবং ওই যে আমি যে স্ট্রেসটা মানে আমার শরীরের যে ধরে রাখলাম, যে আমার একটু মনে হচ্ছে যে উঠায় ফেলেই, কিন্তু না, আরো 2 মিনিট রাখতে হবে বা আরো 30 সেকেন্ড রাখতে হবে, কথার কথা বলছে, হ্যাঁ, ওই পজিশনটা হোল্ড করে রাখছি। তো এটাও কিন্তু আমাদের ধৈর্য শেখায়, এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের এখন বর্তমানে অনেকেরই ধৈর্য খুব কম। তো ধৈর্য কম তার কারণ হলো যে মানে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে ধৈর্য কম হবে। তারপরে আমাদের যদি ব্যায়াম না করি, ঘুম ঠিক মতো না হয়, তো আমরা রোগের কারণেও আমরা অস্থির থাকি। তো এই ধৈর্যটা বাড়ে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানে আপনি আনকমফোর্টেবলটাকে কমফোর্টেবল করা। বেশিরভাগ লোক ওই যে তার বক্স থেকে বেরোতে চায় না এবং তার কমফোর্ট জোন থেকে বেরোতে চায় না। তো ওই আমি যে একটা আনকমফোর্টেবল পজিশনকে ধরে রেখে দিলাম, এটাও কিন্তু আমাকে এই বোঝায় যে আমার এই পেইনটা আমি নিচ্ছি, হ্যাঁ, তো এটা ভালো কিছু অ্যাচিভ করার জন্য। তো এগুলো অনেক কিছু আসলে শেখার আছে। আর তখন যদি আমি প্রাকৃতিক পরিবেশ পাই, সূর্যের আলো, ভিটামিন ডির জন্য দরকার, গ্রাউন্ডিং আর্থিং হলে আমার মানে ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন হয় এবং মানসিক প্রশান্তি ঘটে। মানসিক প্রশান্তি ঘটলে সুগার কমে, ইনসুলিন কমে, আর হচ্ছে প্রেশার কমে, হ্যাঁ, আর ঘুম ভালো হয়, হজম ভালো হয়। তো এই জিনিসগুলো জানা দরকার, যে এই কাজগুলো যে আপনারা করলেন, করার পরে তখন আপনার যে ওষুধটা কিভাবে আস্তে আস্তে আপনি মানে করলেন? তো আমি তো যখন দেখলাম যে আমি যেহেতু এর আগে আমার ক্যান্সারের আগে আমি দুটো অর্গানাইজেশনে ইয়োগা ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেছি, সেই অভিজ্ঞতায় যে ওনাকে আমি যে ব্যায়ামগুলো করিয়েছি এবং সেগুলো খুব কাজে লাগছিল, এবং সেই সাথে আপনার যে লাইফস্টাইল যে বিষয়গুলো সেগুলো মেনটেন করাচ্ছিলাম। এবং আস্তে আস্তে যখন দেখলাম সে না কাজ দিচ্ছে, তখন আমি তাকে ভাত রুটি ফল দুধ যখন বন্ধ করে দিলাম, তখন তো অবভিয়াসলি আপনার ওষুধটা কমাই নি। কিন্তু উনি কি সুগার মেপেছে তখন? হ্যাঁ, জি, আমি 7 দিনের রিপোর্ট দিছি, প্রত্যেক দিনের রিপোর্ট দিছি। আচ্ছা, ওই যে আপনি যে রিপোর্টগুলো যখন দিলেন তখন রিপোর্টগুলো কেমন ছিল ওনার রিপোর্টগুলো? 7 দিনের রিপোর্ট? মানে 7 দিন সুগারের যেটা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি তো প্রতিদিন ওনাকে ফোন দিতাম, খাওয়ার আগে কত থাকতো, খাওয়ার 2 ঘন্টা পরে কত হ্যাঁ, থাকতো। হ্যাঁ, তারপরে? দেখতাম কি মানে যখন উনি ভাত রুটি ফল দুধ যেটা বাদ দেওয়ার পরে মানে মানে চিনি জাতীয় খাবার বাদ দেওয়ার হ্যাঁ, পরে। চিনি জাতীয় বাদ, আশ্চর্যজনক ভাবে তার সুগারটা কন্ট্রোল হয়ে কত ছিল তখন? তখন আমার Average? খাবার পরে থাকতো আমার 7, হ্যাঁ, আর খাবার আগে থাকতো 6। 6। তো তখন কি ওই যে আপনার 1 সপ্তাহ রিপোর্ট দিয়ে ওনাকে যখন আপনি প্রেজেন্ট করেন, তখন কি ওই খালাম্মার কথা আপনার মনে পড়ে যে ওই খালাম্মা? হ্যাঁ, মনে পড়ে। হ্যাঁ, তো এটা তো আপনার ভুলে গেছেন, এটা আমি মনে করাই না দিলাম। না, কারণ ওই খালাম্মার কথা, ওই যে ওই খালাম্মা যে ডাক্তারের কাছে রিপোর্টটা কন্ট্রোল করে নিল এবং ডাক্তার এটা বললো যে ওর মেয়ের বাড়িতে মনে হয় খাইতে টাইতে দেয় নাই। না, হ্যাঁ, হ্যাঁ, এই জন্য তো এখন আপনি তো নিজের বাড়ি থেকে তো আপনি, সবসময় মনে থাকবে। হ্যাঁ, তাহলে ওই 7 দিনের রিপোর্ট দেখে তখন কি করলেন? ডাক্তার সাহেব কি ওষুধ বন্ধ করে দিলেন? যে ঔষধ বন্ধ করার পরেই এইটা ও আচ্ছা, আচ্ছা, করে করে হাফ দিয়ে করে করে বন্ধ করছে। আচ্ছা, আচ্ছা। করে করে দিয়েছে। তাহলে ওই সময় বোন উনি কয়টা ওষুধ খেতেন সর্বমোট বলতে পারেন? 10টা তো খেতাম। 10টা। তো এই 10টা ওষুধ থেকে বেরোতে আপনার কয়দিন লাগলো? মানে 2 মাস। আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে ওনার 10টা ওষুধ। আর সবচেয়ে বড় কথা হলো উনি অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলেন, সাফার করছিলেন। তা এখন প্রথম মাসে ওনার ওজন কয় কেজি কমছে আপনার মনে আছে? হ্যাঁ, 5 কেজি। প্রথম মাসে 5 কেজি কমছে, তারপরের মাসে? তারপরে 2 কেজি 2 কেজি কমছে। আচ্ছা, আচ্ছা। তাহলে এখানে আরেকটা জিনিস আপনাদের জানার বিষয় যে ওজনটা অনেকে মনে করে যে একটা কম্পিটিশন, হ্যাঁ, কম্পিটিশন মানে কি বলবো, ওই কার কত কেজি কমলো, হ্যাঁ, এটা নিয়ে খুব একটা আমাদের দেখি গ্রুপে খুব মানে কথাবার্তা হয়। ইয়ে হয়। আসলে আমি পছন্দ করি যে ধীরে সুস্থে কমাটা ভালো, কারণ ধরে রাখা যায়। আর অনেকে আছে অনেক কমায় হঠাৎ করে, কিন্তু তারা ধরে রাখে না। তা আমরা যদি ধরে রাখতে না পারি তাইলে কিন্তু আপনার কয় কেজি কমলে 1 মাসে, 2 মাসে বা 3 মাসে এটা কোনো ম্যাটারই করে না, কারণ দিন শেষে আপনাকে ধরে রাখতে হবে, ধরে না রাখলে কোনো লাভ নেই। তবে স্যার এখানে একটা ওনার অনেক বড় ক্রেডিট, সেটা হচ্ছে স্টুডেন্ট যদি ওবিডিয়েন্ট না হয়, না কথা শুনে, তাহলে তো অ্যাচিভমেন্ট আসবে না। এখানে আমি একটা কথা আপনাদের বলি, প্রিয় দর্শক, আমি আপনাদের সবাইকে বলি যে আসলে সবসময় আমি যে ভালো হয়েছে তাকে ক্রেডিট দিই, অলওয়েজ। কেন দেই? যেমন বোন, আমি তো ওনাকে চিনতাম না, ওনাকে চিনছি বেশি দিন হয় না, হয়েছে অল্প কিছুদিন, কিন্তু উনি যে আমার ভিডিও দেখেছেন, তো এখন আমার ভিডিও তো ইউটিউবে আছে, 3200-এর বেশি ভিডিও আছে। এখন এই ভিডিও তো চাইলে আপনিও দেখতে পারেন যে সবাই, কিন্তু আপনারা তো হয়তো দেখছেন, যারা দেখছেন তারা তো দেখছেন। তো এখন এই যে ভিডিওগুলো দেখে উনি শিখলেন, তাহলে ক্রেডিট ওনার, যে উনি শিখলেন, শিখে উনি মানলেন, সেটা ওনার ক্রেডিট। আবার মেনে ভালো হলেন নিজে, আবার নিজে ক্যান্সার থেকে ভালো হলেন, আবার আরেকজনকে পরামর্শ দিলেন, তার 10টা ওষুধ ভালো হয়ে গেল, তার নখগুলো আজকে দেখলাম একদম নতুন নতুন নখ, হ্যাঁ,
যে নখগুলো ওই যে উনি বললো বসে গেছে, মানে নখ নাই হয়ে গেছিল আর কি। হ্যাঁ, তো সেগুলো ওনার আমাকে তো আর্থ্রাইটিসের সমস্যা নেই। পিজিতে নখের এরকম একটা এক্সরে করে, তখন এগুলো খুব কালো। তারা বলে এত কালো কেন, কালো কেন, তারা কোনো রেজাল্ট পাচ্ছে না। মানে এটা ডাক্তার দিয়ে। নিজেই বুঝতেছে না যে কালো কেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আরেকটা বিষয় স্যার, হাতের সাথে সাথে তার পায়ে গোড়ালি পর্যন্ত কালো ছিল, কালো ছিল। কুচকুচো কালো ছিল। চিটকুচে কালো। এবং এটার পরে একটা মানে বেসিক্যালি আস্তে আস্তে সেটা হালকা কালার হতে হতে একদম ফ্রেশ এখন। মানে এটার পর মানে নিয়ম মানার পর। এটা নিয়ম মানার পর। তা আসলে হয়েছে কি, উনি যদি প্রথমে আমাদের কাছে আসতেন তাহলে ওনার ইনসুলিনটা আমরা জানতে পারতাম। তা ওনারা তো আসলে তখন আসেননি, তো এই জন্য আমি যেটা আপনাদেরকে বলবো, যে কোনো যাদের সম্ভব আপনারা শুরুতে এই লাইফস্টাইল মানার আগে একটা মানে ইনসুলিন হোমায়া টেস্টটা করে নেওয়া ভালো। তাতে হবে কি ধরেন আমাদের তো এই যে যারা আপনি ভালো হয়েছে, যেমন আপনি বলতেছেন ভালো হয়েছে, কিন্তু আপনার কিন্তু ওই শুরু যখন করেছেন তখনকার কোনো রিপোর্ট নাই যে আপনার ভিটামিন ডি কত ছিল তখন, তারপরে আপনার হোমা আইআর কত ছিল, ইনসুলিন কত ছিল, সিআরপি কত ছিল, আমি জানি না। ভালো হওয়ার পরে এসে আপনি হয়তো এটা করাইছেন, করায় তো হ্যাঁ অবশ্যই রিপোর্ট ভালো, আমরা খুশি, কিন্তু এটাকে যে কম্পেয়ার করব সেরকম কিছু নাই। মানে আমার কথা ছবি ছাড়া কিছু নাই, ওনার ছবি ছাড়া কিছু নেই। সেটাই আর কি। এখন যদি আমি সায়েন্টিফিক্যাল কমিউনিটিকে ধরেন, আমি ডাক্তারদেরকে যদি আমি এখন জিনিসগুলো প্রেজেন্ট করতে চাই, তখন আপনার আগের যে ডেটাগুলো দিয়ে তারপর সেটার সঙ্গে এখনকার ডেটাটাকে আমি কি করব, যে প্রেজেন্ট করতে পারবো যে ওনার ওমায়ের এত ছিল, এত হয়েছে। তবে হ্যাঁ, তার মানে যে একদম কিছুই পারা যাবে না তা না। যেমন আপনার আগের যে HbA1c বেশি ছিল, আপনার যে ইনসুলিন নিতেন সেই প্রেসক্রিপশনগুলো আছে কিনা, জি, জি। ওগুলো সংগ্রহ করে রেখে দিবেন। যে আপনি ডাক্তার ইনসুলিন দিয়েছিল, তো ইনসুলিন দেওয়ার পরে ওই যে চোখের ডাক্তারের কাছে গিয়ে যে 22 পেয়েছিলেন, শুরুতে ধরা কত পড়েছিল, উনি প্রেসক্রিপশন কি দিয়েছিলেন, এগুলো তো ডকুমেন্ট। জি। তো ওই ডকুমেন্টগুলো আছে, আপনার HbA1c করানো আছে খালি পেটে, সেই ডকুমেন্টসগুলো, আর কত ওষুধ দিয়েছে আপনাকে, 10টা ওষুধ, তো সব ওই ডকুমেন্টসগুলো কিন্তু আমাদেরকে দিতে হবে। স্যার কোলেস্টেরলের অবস্থা ভয়াবহ ছিল, ভয়াবহ। মানে আপনার যে এইচডিএল ওটা 30, এলডিএল মানে 150-র উপরে, এই ট্রাইগ্লিসারাইড 293। আচ্ছা আচ্ছা। এত ভয়াবহ, রেশিও তো অনেক বেশি। তো বোন তো দেখে মানে আপনার সব রিপোর্ট তার মুখস্থ, আর এবং মাশাল্লাহ, তো প্রিয় দর্শক, ওনাকে তো ডাক্তার হিসেবে চালায় দেওয়া যাবে, এটা দেখতেছি। যাই হোক, তো এখন যদিও মজার ব্যাপার কি জানেন, এটা নিয়ে আমি আর একটা এপিসোড আলাদা করতে হবে। সেটা হচ্ছে কোলেস্ট্রল আসলে মাপা যায় না, কোলেস্ট্রল মাপা যায় না, বুঝছেন? আমরা কিন্তু কোলেস্ট্রল মাপতে পারি না। তা এটা আমি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে কোলেস্ট্রল আসলে রক্তের সঙ্গে মিশতে পারে না, পানি আর তেলে মেশে না কোনোদিন, বুঝছেন? তো কোলেস্ট্রলটা তো হচ্ছে চর্বি জাতীয়, তাই না? যত যাই বলেন, কোলেস্ট্রলের একটা যদি আলাদা স্ট্রাকচার, ফ্যাট কোলেস্ট্রল আলাদা স্ট্রাকচার আছে, তো কোলেস্টেরল, হ্যাঁ, তো এই জিনিসটা আসলে পানির সঙ্গে মেশে না। তা এখন আমি যে রক্ত টেস্ট করছি, তো রক্ত টেস্ট করে তো আমি কোলেস্ট্রল পাবো না, কারণ কোলেস্ট্রল নাই। তো কোলেস্ট্রল কোথায় থাকে জানেন? এটা হচ্ছে লাইপোপ্রোটিন যেটা আছে, যেমন এলডিএল লো ডেনসিটি লিপোপ্রোটিন, তারপর হচ্ছে এইচডিএল হাই ডেনসিটি লিপোপ্রোটিন। তো আমরা এইচডিএল মাপতে পারি, এলডিএল মাপতে পারি, ঠিক আছে? আর ট্রাইগ্লিসারাইড যে মাপছে আসলে টিজি না, ভিএলডিএলকে টিজি বলছে। তো এখন কোলেস্ট্রল যেটা, এটা থাকে ওই লিপোপ্রোটিনের ভিতরে। জি। হ্যাঁ, তো যে লিপোপ্রোটিনটা ধরেন লিভারে নিয়ে আসে, এটাকে এইচডিএল বলি, যেটা লিভার থেকে যায় ওটাকে এলডিএল বলে, এরকম আর কি। তো আর সবচেয়ে বড় যেটা, ওটা আবার এলডিএল লিপোপ্রোটিনকে বলে কাইলোমাইক্রন। হ্যাঁ, এটা খুব মজার ব্যাপার। তো এক একটাকে এক এক নাম দিচ্ছে, তো মানে এটা একটা কনফিউজিং, মানুষকে একেবারে মানে বোকা বানানোর অনেক রকম পদ্ধতি আছে ডাক্তারদের কাছে, বা যারা এই থিওরি আবিষ্কার করছে যে একটা রোগীকে রোগ পোষার যত বুদ্ধি শুদ্ধি আছে এরকম। তো এখন আসলে কোলেস্ট্রল তো মাপাই যায় না, সত্যি কথা হলো এটা, বুঝতে পারছেন? তো যাক, তো এখন আমাদের দেখতে হবে যে অক্সিডাইজড কোলেস্ট্রল হচ্ছে রিয়েল কালপ্রিট। তো এটা নিয়ে আমার বিস্তারিত আলোচনা আছে বা আসবে আরও। তো অক্সিডাইজড কোলেস্ট্রল হচ্ছে রিয়েল কালপ্রিট। এই অক্সিডাইজড কোলেস্ট্রলের মাত্রা বোঝার জন্য আমাদের দেখতে হবে ট্রাইগ্লিসারাইড এবং এইচডিএল এর রেশিও। তো বোনের ট্রাইগ্লিসারাইড যেহেতু 290 ছিল, তো আমি 300 ধরি, আর এইচডিএল ছিল 30, তাহলে প্রায় ওনার রেশিও 10 ছিল। জি। প্রায় 10। জি। তাহলে এই রেশিওটা থাকতে হবে হচ্ছে 2 এর নিচে।
হ্যাঁ, বা 1.5 এরকম। এবং আশ্চর্য হচ্ছে স্যার আপনার এখানে যখন মাপা হয়েছে ওইটা তো ছিল আগে রিপোর্ট কিন্তু আছে তা 1.5 যখন আমি এবং SB1C হচ্ছে তার 10 এর উপরে ছিল 11 এখন তার 5 এ চলে আসছে আপনার এখানে যখন আমরা তো আপনারা কাইন্ডলি ওই যে এই যে উনি যে কথাগুলো বলছে ওই যে আপনার HB1C যে 10 ছিল ওই কাগজগুলো একটু আমাদেরকে দিবেন, তাহলে ওনার HB1Cটা মানে 5 এ চলে আসছে। হ্যাঁ 5 চলে আসছে আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো। জি মানে সেটা আমাদের কাছে যখন আসলেন তখন ইনসুলিন কত ধরা পড়লো? ইনসুলিন হচ্ছে 3 ছিল 3 4 4 ছিল। তো বোন ওই যে আমরা পায়ের কালো থেকে এত দূর চলে আসছি, তো ইনসুলিন বেশি থাকলে এরকম কালো হয়ে যায়, হ্যাঁ আপু বলছে যে আপনার পেডিকিউর ঘাড় করতে কালো, হবে পেডিকিউর। পাটা আসলে পেডিকিউর দিয়ে এটা হবে না। হবে না। তো এখন কথা হচ্ছে ইনসুলিন কমলে এটা এমনি পেডিকিউর হয়ে যাবে। এখন আমি তো আর এত ভেবে মানে আমি তো ভাবতেই পারি নাই তার এত ড্রামাটিক্যাল চেঞ্জ হবে স্যার। এই তো সে আমার ফার্স্ট কেস ধরতে গেলে। আচ্ছা আচ্ছা, ও আপনার প্রথম কেস। আচ্ছা যাক। এখন এইটা দেখে তো আমি আসলে বিস্মিত। হ্যাঁ যাই হোক তখন আমি বুঝলাম আসলে পেডিকিউর ম্যানিকিউরের কোনো প্রয়োজন নেই। আমরা যদি সুস্থ স্বাভাবিক খাবার খাই, ডিসিপ্লিন লাইফ লিড করি, আমাদের স্কিন আমাদের ত্বক আমাদের এমনি সুন্দর হবে। ওই ফেসিয়াল বলেন পেডিকিউর তো বোন আপনার যে ছবিটা আমরা দেখলাম, যে ছবিটা আপনার আগের, হ্যাঁ ওই ছবিটাতে তো আপনাকে এখন আর আপনি ওই ছবি কোনো চেনার কোনো উপায় নেই। আমার তো মনে হয় না যে হঠাৎ করে কেউ দেখলে আপনাকে চিনবে। স্যার পুরো এরকম হয়েছে যে আপনাকে? হ্যাঁ আমার মা তো এখন বলে ভিডিওতে দেখে বলে হ্যাঁ। তুমি এত চেঞ্জ হয়ে গেছো বলে চেঞ্জ হয়েছে মানে কি, মানে মা তুমি আমি তো সেই বলি তুমি আর আগের হ্যাঁ, মতো নেই আমি তো নাকি? বলি আম্মু আমি তো এখন এভাবে খাবার খাই, এভাবে Change আমি হয়েছে মানে ব্যায়াম কি, করি। ভালো না হ্যাঁ, খারাপ? তখন আম্মু বলে হ্যাঁ তুমি যে কষ্ট করো এটা তো ভালোর জন্য। আচ্ছা যাক। এটা এটা খুবই ভালো, কিন্তু আমার তো বয়স হয়ে গেছে, আমি তো এত কষ্ট করতে পারবো না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এটা ওনার জন্য কষ্ট সব না করেও মায়েদের জন্য আমার পরামর্শ আছে। একজন মা, উনি আপনার মা আর কি, উনি যদি শুধু খাবারটা ঠিক করেন এবং যদি রোজা রাখেন, ওনারা তো রাখেনি, জি এটা যেটা হ্যাঁ ব্যাস। আসলে মায়েদের জন্য অত কিছু কষ্ট হ্যাঁ না করেও ধরেন সে যদি খাবারটা আমাদের নিয়মের ভিতরে খায়, আর যদি রোজা তো তারা রাখে, নামাজও পড়ে, ভোরে ওঠেও, এবং ঘুম যদি আর্লি ঘুমাতে যায়, মানে যেগুলোতে কষ্ট করা লাগবে না, হ্যাঁ ওনারা শুধু কষ্ট বলতে ব্যায়ামকে বুঝে, আর কিছু না। হ্যাঁ তো নর্মাল একটু হাঁটাহাঁটি করলো, বুঝতে পারছেন, তাতেও সে অনেক ভালো থাকবে। গায়ে রোদ লাগাতে কষ্ট নেই। তারপর যেই ব্যায়ামগুলো শ্বাসের করতে পারে, বল যে আপনার বলা উচিত ছিল মা আমি তো কোনো কষ্টই করি না, কারণ কোথায় কষ্ট মা বলো, আমি তো খাচ্ছি, অনেক ভালো ভালো খাবার খাচ্ছি, তারপর হচ্ছে আমি ঘুমাচ্ছি, উঠছি, নামাজ পড়তেছি, তো কষ্ট তো কিছুই না। আর এই ব্যায়ামটা তো আমার আনন্দ লাগে, তো তুমি এত না করলেও পারবা, তুমি অল্প করো, আর তুমি নর্মাল হাঁটাহাঁটি করো, তাও কিছুটা হবে। তো আসলে তো এখানে বোন আপনি যদি বলেন যে আমি তো পার্সোনালি দেখেন আজকেও আমি প্রায় মানে নামাজ তো এখন 6টায়, তো 6:15 ভিতরে মাঠে গেছি, তারপর ওখানে 9:45 পর্যন্ত ছিলাম, জি সরি 10:45 পর্যন্ত, তো প্রায় 3 ঘন্টার মতো, এবং টানা খেলে গেছি ব্যাডমিন্টন, হ্যাঁ তো খালি পেটে যেটা আর কি। তো এখন আমার তো এটা কষ্ট লাগেনি, আমার তো আনন্দ লাগছে, অনেক মজা করছে, মানে সারাদিনে ধরেন এখন কিন্তু মজা লাগতেছে। কেন লাগতেছে জানেন? কারণ এই যে আমার দুটো মানুষ এখানে বসা, তারা আমাকে ফলো করেছে আলহামদুলিল্লাহ, করে তাদের জীবন, একজন ক্যান্সার থেকে ভালো হয়ে একেবারে শুধু ভালো হয়েছে না, সে ইঞ্জিন হয়েছে, আবার আর একটা ইঞ্জিন বানায় ফেলছে, হ্যাঁ যে আপনারও 10টা ওষুধ সেগুলো। তা আমার তো এগুলো শুনতে আনন্দ লাগে, আমার তো ফুর্তি লাগে। তা ঠিক এইভাবে যখন আমি ধরেন সেমিনার করি, তো আমার আনন্দ লাগে যে মানুষ শেখে কিছু, হয়তো 2-1 হলেও শিখবে, তাই না? তো এই যে আবার যখন রুগী দেখি, তো রুগীদেরও ওই যে এসে, যেমন বেশিরভাগ সময় তো এখন রুগী যেমন আজকে আসছে, ওরা স্বামী স্ত্রী, তো ওরা অস্ট্রেলিয়া থেকে আসছে, ওর মেয়ের বাড়ি থেকে, মেয়ের বাসায় গেছিল, আবার ওরা ইংল্যান্ডে যাবে, ও এক মেয়ে ব্যারিস্টার ইংল্যান্ডে। তো ওরা আসছে, কিন্তু মানে ওরা ভালো যে হয়েছে, জাস্ট আসছে দেখা করতে, দেশে ভালো আছে, দুজনই অনেক হ্যাপি, অনেক ধন্যবাদ দিলে, অনেক খুশি হলো। তো এই যে দেখেন, আর একটু আগে একজন আসলো, আপনারা থাকতে হলো একটা ডাক্তার, হ্যাঁ তো ডাক্তার বলে যে ও আমার নিয়ম অনেকটাই মানে, কিন্তু ও বুকার মতো ওই খেজুরের সরি ওই যে ডাবের পানির ভিতরে সে আখের রস মিশিয়ে খাইতো। তো এটা সে এই জন্য তার টিজি অনেক বেড়ে গেছে, তারপর হচ্ছে ট্রাইগ্লিসাইড বেড়ে গেছে, তো ও বুঝতেই পারে না যে এটা কত ভয়ঙ্কর হয়েছে, তার সুগার হয়ে গেছে 25। তা এখন যাক, এই যে ওকে আমি হেল্প করলাম, আর ও ডাক্তার হয়ে আমার উপর আস্থা রাখলো,
তো দেখা গেল যে আমাদের জীবনটা অনেক আনন্দের, আমরা খেললেও আনন্দ লাগে, আমরা রোদে যাই সেটাও আনন্দ লাগে, জি স্যার। তারপরে আমরা ভালো হলাম, হ্যাঁ আরও মানুষ ভালো হচ্ছে, তো এটা আনন্দ লাগে, নামাজ পড়তে আনন্দ লাগে, রোজা রাখলেও আনন্দ লাগে, একদম হ্যাঁ তো সবই তো আনন্দ। তাহলে এখানে এই যে আর যারা রুগী তাদের সারা জীবনই কষ্ট, সকালে কষ্ট, ঘুম থেকে উঠতে পারে না, উঠলে পরে তার মনে হয় যে ঘুমায়নি। আপনার ওই যে কষ্টের দিনগুলোর কথা একটু বলেন তো। নামাজ পড়তে পারতেন হ্যাঁ, না। আমি বিছানা থেকে পা রাখতে পারতাম না, চেং দিতাম। হ্যাঁ, তাহলে মাকে এই কথাটা একটু যে মা আমি কি এখন কষ্ট করতেছি বলে তোমার মনে হলো? না, আমি তো সেটা যখন বলেছি, কষ্ট হ্যাঁ, এটা আমি কালকে যখন আমি বলেছি পায়ে, আমাকে। হ্যাঁ বলেছেন, কি হ্যাঁ, বলেছেন সেটাই যে শুনি। আম্মু তুমি তো দেখেছো আমি বিছানা থেকে পা নিচে নামাতে পারতাম না। হ্যাঁ তখন আমাকে আম্মু বলছে যে তুমি হাঁটতে যাও, আমি হাঁটতে যেতে পারতামই না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর এখন তো আমি আম্মু নামাজ পড়তে পারি। ওই যে তুমি আগে আগে বলতা, কি নামাজ পড়তে পারতেন না? আগে নামাজ পড়তে পারি, বিছানা থেকে নামতেই পারতাম আলহামদুলিল্লাহ, তো না। এটা তো আমাদের বেশি জানা হ্যাঁ, দরকার ছিল। প্রিয় দর্শক, আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে যখন আমি জানি বা আমরা যখন সেমিনার করি না, তখন অনেকে বলে যে, অনেকে চোখের পানি ফেলে বলে যে আমি সবসময় আপনার জন্য দোয়া করি, কারণ আমি তো সেজদা দিয়ে নামাজ পড়তে পারতাম না। আর ডাক্তাররা বলেছিল মানে এমন অবস্থা যে ও জীবনে আর এটা পারবে না। তো একজন যারা মানে নামাজ পড়তে পছন্দ করে, হ্যাঁ কেউ তো আছে পছন্দ করে না, কিন্তু যারা করে এবং সেজদা দিয়ে না পড়লে নামাজ মনে হয় প্রাণ নেই, তাই না? কপাল মাটিতে আমি লাগাতে পারলাম না, তো আর নামাজ তো তো ওরা চোখের পানি ফেলে ফেলে দোয়া করে যে আমি আপনার জন্য দোয়া করি, তাহাজ্জুদে নামাজ পড়ি, এবং বলতে হয় না, কারণ দোয়াটা এমনি চলে আসে। যখনই নামাজ পড়ি সেজদা দিই, চোখের পানি এমনি আসে যে আমি তো এটা পারতাম না, তো এই যে তখন আমার জন্য দোয়া করে। তো এইটা হচ্ছে সবার আগে মানে আমার সবচেয়ে খুশির বিষয় যে আপনি নামাজ পড়তে পারতেন না সেজদা দিয়ে, এখন পড়তে পারতেছেন। এবং আমরা সবসময় যখনই এই কথা শুনি তখনই আমি আবার বলি যে সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আল্লাহর কাছে যে এক বোন তিনি সেজদা দিয়ে নামাজ পড়তে পারতেন না, এবং আপনিও এটার জন্য ভাগীদার, যে আপনার একটা সোয়াব, যে আমাদের তো জীবনের অনেক গুনাহ আছে, আল্লাহ যেন এই বোনের ওসিলায় আমাদেরকে ক্ষমা করেন। না, নাজমা আপা বলেন তো যে আপনার জন্য আমার জন্য নাকি অনেক দোয়া করেন সে। স্যার, আমি বলতে হয় না, আমি সবসময় তাহাজ্জুদ আদায় করতাম, কিন্তু আর্থ্রাইটিস হওয়ার পরে আমি প্রথম যেদিন তাহাজ্জুদ আদায় করছি, আমার আপার ফ্যামিলির জন্য আমার চোখ এসে গেছে। আচ্ছা আচ্ছা, তার মানে আগে তাহাজ্জুদ পড়তেন, তারপরে আর্থাইটিসের জন্য পারেননি, তারপর আবার যেদিন পেরেছেন, প্রথম দিন, হ্যাঁ হ্যাঁ সেদিন সেদিনের কথাটা আমার রাত 3টার সময় আমি জেগে গেছি। আমি উঠে উজু করে জায়নামাজে বসেছি। আমার প্রথমে আপার চেহারাটা বেশি আসে আমার নামাজে বসে। তারপর আমি ওই থেকে যে বলছি যে আমার কোনোদিন যেন কাউকে অসুস্থতা না দেয়, হ্যাঁ। অসুস্থতা দিলে এই কথাটা মাকে বোঝাতে হবে যে মারে আমি তো যে কষ্টে ছিলাম, আমি তো নামাজ পড়তে পারতাম না, তাই না? আমি তো এই কষ্টে ছিলাম, আর এখন তো আসলে আমি কষ্টেই নাই, আর তুমি বলতেছো এখন আমি কষ্ট করি। হ্যাঁ, মারা তো হ্যাঁ। বলবি যে আমার ব্যায়াম দেখে তো বলবে, হ্যাঁ তোমার অনেক কষ্ট করো আর কি। হ্যাঁ হ্যাঁ বলি আম্মু এটা আরাম আছে। হ্যাঁ, আসলে কিন্তু আরাম আছে। ইয়োগা তো আমার কাছে ব্যায়াম মনে না, হয় না, কারণ আমারও মনে হয়। স্যার আমি বকা দিয়েও তাকে স্টপ, সে এখন 2 বেলা করবে মানে ইয়োগা 2 বেলা করলেও কিন্তু মানে আসলে আমি স্টপ করাতে পারি না, সে আসবেই, তার জ্বর নিয়েও সে করবে মানে ইয়োগা করাতে 2 বেলা 3 বেলা কোনো অসুবিধা। আমি বলি আমি যখন রানিং করতাম 50 কিলো 25 কিলো, যখন আমি রেগুলার রান করতাম, তো ওখানে একজন রানার আর কি, তো অনেক রানারেরই তো ভিডিও দেখতাম যে বিভিন্ন টিপসগুলোর জন্য। একজন রানার উনি বলেছেন যে আমরা যদি মানে ভালো ইনজুরি ফ্রি রান করতে হয় আমাকে 3 বেলা আমাকে স্ট্রেচিং করা দরকার। ওই স্ট্রেচিং মানে ইয়োগা টাইপ, মানে এরপর আমি আরেকটা বিষয় দেখলাম, ওই যে মানে ফাঁসা নিয়ে একজন কাজ করেন, ফাঁসা, জি জি তা এই ফাঁসা, জি তো এই ফাঁসা নিয়ে কাজ করেন একজন, তো ওই যে ফাঁসা, তো ওই ফাঁসা আসলে ওই ফাঁসার ব্যায়াম আসলে ইয়োগাই, কিন্তু জাস্ট উনি ওই যে ধরেন একটা পজিশনকে ধরেন 6টা 10টা শ্বাস পর্যন্ত হোল্ড করে রেখে উনি 10টা শ্বাস নিতেছেন, ওই কথা একটাই, তাই না? ওই আসলে ইয়োগাই। তো এখন ওই যত স্ট্রেচিং আছে, স্ট্রেচিং টাইপ এক্সারসাইজ, নামাজও কিন্তু একটা স্ট্রেচিং টাইপ এক্সারসাইজ, হ্যাঁ। তো স্ট্রেচিং টাইপ এক্সারসাইজ করা, কোনোদিন যে গ্যাপ দিতে হবে ওটার কোনো রেস্টের দরকার নেই, এটাই তো মজাটা তো এখানে। স্যার এটা আর একটা জিনিস কি গ্রামাটিক্যাল বিষয় আমি বলি না স্যার, মানে যার হাড় ক্ষয়, হাড় ভঙ্গুর, সে এখন স্ট্রেচিং এ সর্বসেরা আমি মনে করি। সে এখন কোনো যোগা কম্পিটিশনে যেতে পারবে, মানে পশ্চিম মুক্ত আসন যেটা স্যার একেবারে হাঁটু লাগানো, তারপরে উগ্র আসন যেটা, উষ্ঠা আসন, হ্যাঁ
আনবিলিভেবল। সে এত সুন্দর তার ফ্লেক্সিবিলিটি, এবং আরেকটা সে তো নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অশেষ রহমত। আরেকটা বিষয় আছে, একটা যোগার নাম জানেন নিশ্চয়ই, সান স্যালুটেশন, সূর্য নমস্কার, কিন্তু এটা আমি নাম দিয়েছি 12 স্টেপস। আমাদের ধর্মীয় অনুসারে 12 স্টেপসটা দিতে হয়। সে মানে এটা এমন ওঠানামার একটা ব্যায়াম, মানে 12টা যোগা একসাথে আপনার করতে হবে। আচ্ছা, তো এইটা সে 10টা দিতেই যাদের হাঁপায় যায়, সে 25টা দেয়। আলহামদুলিল্লাহ। সে তা আপনি তো এই সুস্থ হতে যোগা মাস্টার হয়ে গেলেন। তো আমাকে তো ছেড়ে দেয়, হ্যাঁ, মাঝে মাঝে তার স্টুডেন্টদেরকে ছেড়ে দেয়। আমি বললাম না, ইঞ্জিন বানিয়ে ফেলছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে সকালে আমি দেখেছি। এই প্রিয় দর্শক, আমাদের এটাই হচ্ছে পাওয়া, যে যেখানে ওষুধ খেতে খেতে মানুষ আরো অসুস্থ হয়। যেমন বোনের কিন্তু ওই চিকিৎসা করাতে করাতেই তো তার এই পরিণতি হয়েছিল, যে তার যে 10টা ওষুধ হলো, তার যে ওজন বাড়লো, তারপর তার যে, আমি কিন্তু একটা প্রশ্ন করব আপনাকে, হ্যাঁ, এই যে আপনি তো ধরেন একটু নিয়ম মেনে ভালোই ছিলেন, তাই না? তারপরে আপনার এই যে মানে নিয়মটা ছেড়ে দিতে হবে, এটা বুঝলেন কি করে যে এই নিয়মটা ছেড়ে দিয়ে আবার আরো বড় রোগী হতে হবে? মানে ওই যে সে আমি 19 সালে চলে গেছি আর কি আমি অবস্থা। ছেড়ে দিয়েছি যেমন যে আমি সাহস পাইনি, আচ্ছা, সাহস পাইনি। আচ্ছা, আচ্ছা। তো প্রিয় দর্শক, আপনাদেরকে একটা হ্যাক্স শেখায় দেই, যে আমাদের এই ভিডিওটা যদি আপনি দেখেন, তো লাইফস্টাইলটা কি? লাইফস্টাইলটা হচ্ছে যে আমার কিছু খাবার খেতে হবে, আমার একটা সময় ঘুমাতে হবে, আমার কিছু অ্যাক্টিভিটি করতে হবে, আর যদি পারি একটু রোদে যাব, একটু ঘাসে হাঁটবো, নিজের জন্য একটু সময় বের করবো, এই তো। জি এর বাইরে আর কি আছে? জি জি এটা না? জি আচ্ছা, তারপর রোজা তো আমরা মুসলমান রাখলাম, হ্যাঁ, সপ্তাহে 2টো। তো আপনারা যখন কিছুই পারবেন না, তখন অন্তত ক্লিন ফুড বেছে নিন, প্রাকৃতিক খাবার খান, একটু কম খান, বেশি না খেয়ে রোজা রাখুন, আর একটু হাঁটাচলা করুন, আর্লি ঘুমান, ভোরে উঠুন, রোদে যান, ঘাসে হাঁটুন। মানে এটা তো আসলে একদম মিনিমাম। এটা এইটুকুই যদি আমরা ধরে রাখতে পারি, হ্যাঁ, তো এটাতে আসলে মনে করেন যে সাহস পাওয়া বা না পাওয়ার কিছুই নেই। কেননা আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন, তা ওনারা দুবেলা খেতেন। আর অনেকেই আসলে বলে না খেয়ে মানুষ মরে, কিন্তু একটু আগে আমরা বের করলাম যে একটা লোক অনেক দিন, 300 দিনেরও বেশি, হ্যাঁ, কতদিন মনে আছে, 382 দিন সে খায়নি, শুধু মানে পানি জাতীয় খাবার খেয়েছে, জাস্ট ইলেকট্রোলাইটস, ওয়াটার, মানে যেগুলো ভাইটামিনস, মানে কিন্তু কোনো সলিড ফুড খায়নি। কিন্তু সে মরে যায়নি, বরং তার অনেক ওজন ছিল, সেখান থেকে সে 82 হয়েছে, 150-এর উপরে নাকি আরও কত জানি 200 কত ছিল, যাই হোক মনে নেই আমার এই মুহূর্তে। যাই হোক, তার অনেক ওজন ছিল এবং সে ওজন কমাচ্ছে। আচ্ছা, গেল দুর্ভিক্ষে দেখেন কঙ্কাল ঘুরে বেড়াচ্ছে। এই যে কিছুদিন আগে আফ্রিকাতে যখন দুর্ভিক্ষে দেখলাম, একটা কঙ্কাল হাঁটতেছে, একদম জীবন্ত কঙ্কাল হাঁটতেছে, হ্যাঁ, মরেনি। না খেয়ে মরা এত সোজা না। যে আমরা যে ভয় পাই, আমাদের ভয় দেখায়, হ্যাঁ। তো অনেকে বলে ডায়েট করে মারা গেছে, ভাই না খেয়ে মরা এত সোজা না, না খেয়ে মরা এত সোজা না। ও অন্য কোনো ভুল করেছে, সে হয়তো এমন কোনো ওষুধ নিত, বা হয়তো এমন কিছু করেছে, হ্যাঁ, যেটা তার মানে মৃত্যুর কারণ ঘটেছে, কিন্তু না খেয়ে মরা এত সোজা না। পৃথিবীতে আপনি যত যাই বলেন, হ্যাঁ, তো মানুষকে ভয় দেখানো হয় যে তুই না খেলে মরে যাবে, না খেয়ে মরে দেখান তো, না খেয়ে মরা এত সোজা না। তাই জন্যে আমরা ভয় পাই, আমাদের ভয় দেখানো হয়, ঠিক আছে। কিন্তু এটা যদি আপনি চিন্তা করেন যে দুর্ভিক্ষে, হ্যাঁ, না খেয়ে মরতে কতদিন লাগে একটা মানুষেও, তো আমি আপনাদেরকে ডেটা দিই যে যদি কিছুই না খান, অন্তত 7 দিন লাগবে মরতে, যদি পানিও না খান, ঠিক আছে। তাহলে ডায়েট করে মানুষ মরে কেমনে? কথার কথা, যদি আমরা ডায়েট না লাইফস্টাইল নিয়ে কাজ করি, তাহলে এই যে ভয়টা দেখানো হয়, আর যদি সে পানি খায়, তাহলে অন্তত 1 মাস তো কিছুই হবে না, হ্যাঁ। আর যদি ওজন বেশি থাকে, হয়তো বললাম না, পানি খেয়ে তো সে 382 দিন ছিল, বুঝছেন, ওয়াটার, ইলেকট্রোলাইটস, এগুলো। তো তাহলে এই যে আমাদের ভয়টা দেওয়া হয়, এই ভয়টা কেন দেওয়া হয় জানেন? যে সবাই চায় আমরা যেন ওষুধ খাই। দেখবেন আপনি যদি ডাক্তারের কাছে যান, যদি বলেন যে আমি ওষুধ খাই না, দেখবেন সে তেলে বেগুনে খেপে যাবে। তারপরে দেখা গেল যে আপনার রিপোর্ট ভালো, তারপরেও সে খেপে যাবে। তারপর যখন দেখবে সব রিপোর্ট ভালো, তো কিছু না পেয়ে বলবে কি, এইভাবে চললে তো আপনি এক সময় শেষ হয়ে যাবেন। জি জি স্যার, এটা ওনার জীবনে হয়েছে, হ্যাঁ, মাঝখানে ওনার জীবনে হয়েছে। জি জি তো কি হয়েছে? জি, ওনাকে তো আমি যে সব কিছু করে টোরে বেশ, তখনও আমরা আমাকে স্যারের কাছে যাব, আমরা আপনার আমি তখনও আমরা আসিনি আপনার কাছে, স্যার, যে একটু ভালো হয়ে যাই, আর স্যার যাতে, স্যারকে আমরা একটা সারপ্রাইজ দিব। আচ্ছা, আমি এবার এটাতে অনেক খুশি হই, যারা ধরেন ভালো হয়ে আসে, হ্যাঁ, যে অনেকে কেন বলি যে অনেকে এসে সিরিয়ালের জন্য পিড়াপিড়ি করে যে আপনাকেই দেখাতে হবে।
তো এখন আমি তখন বলি যে এই যে ওনারা যে আমার না দেখে ভালো হয়ে আসলো, তাহলে এখানে তো আপনাকে আমি ডাক্তার দিলাম, পুষ্টিবিদ দিলাম, জিমের পরামর্শের জন্য দিলাম, হেলথ কোচ দিলাম, তারা আপনাকে সারাক্ষণ গাইড করবে। তো এখন আমাকে দেখালে তো আপনি ভালো হবেন, জি আপনি মানলে না ভালো হবেন। তো এই যে দেখেন মানছে যারা দূর থেকে কোনোদিন আসে নাই তারাও ভালো হয়েছে, আমাদের কাউরে দেখে নাই তাও ভালো হয়েছে। তো এটা আমার এক্সাম্পল হিসেবে দেখাতে শুরু আরেকটা কনফিউশন আমি একটু দর্শকদের দূর করতে চাই। অনেকে বলে যে স্যারের প্রোডাক্টগুলো না খেলে হবে না, ওখানে গেলেই অনেক কিছু কিনতে হয়, কিন্তু আপনি তো সবসময় ভিডিওতে বলছেন, আমি তো এটা শুনেছি, আমি তো যেহেতু মনোযোগ দিয়ে যে আগে ফ্রি যেগুলো সেগুলো করেন। হ্যাঁ, তা আমি তো আগে ফ্রি গুলো ওনাকে কারণ করাই। আমি একটা কথা বলি, প্রোডাক্ট দামি কারা বলে জানেন? ওরা জীবনে এখানে আসে নাই, জীবনে জানে না, কিচ্ছু জানে না, আমাদের কোনো ভিডিও ভালো করে দেখে নাই, এবং তার আসলে মানার ইচ্ছা নাই। তো এখন একটা কিছু বলতে হবে, বলতেছে। এরা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে কোনো ফ্যাক্টর না। জি 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 আর এমন যদি হতো যে ধরেন আমার এখানে মানতে এসেছে কিন্তু টাকার অভাবে মানতেই পারল না, জি জি তাইলে বুঝতাম যে এটা একটা খুব মানে গুরুত্বপূর্ণ জি ফ্যাক্টর। জি জি কিন্তু এটা অসম্ভব। কেন? কারণ আমার এখানে গার্মেন্টসের মেয়েও মানে। জি তাহলে একটা গার্মেন্টসের মেয়ে মানতে পারলে, তারপর যেমন ধর এই বোন তো কোটিপতি না, আপনি তো না, জানেন। ওনার তখন তো ফিনান্সিয়াল অবস্থা আসলে তেমন হ্যাঁ, তো এখন ভালো ধরেন ছিল। একটা দুটো করে ধরেন আপনি একটা হলুদ নিলেন, একটা তেল নিলেন, তা আপনি ধরেন কিছুদিন পরে দেখা গেল যে আপনার সব প্রোডাক্টই আসলে হয়ে যায়। হ্যাঁ হয়ে গেছে তো, মানে হ্যাঁ। এত নাজমা আপা তো নাম এনেই তো তখন তো ইন্সপায়ার্ড হয়ে গেল, এই যে আমি এত কিছু, তখন যখন তার অনেক কমে গেল, এনার্জি দরকার স্যার, তাকে তো একটু ভালো কিছু ও আচ্ছা, এখানে একটু খুব ইম্পর্টেন্ট, সেটা হলো বোন, এটা সবার জন্য প্রিয় দর্শক, ফ্রিটা করে কিন্তু আপনি ডায়াবেটিস ভালো হবে, প্রেশার কমে, সব কমে, কিন্তু সাথে আপনি দুর্বল হবে। হ্যাঁ জি, হ্যাঁ এটা কিন্তু সবাইকে এটাও বুঝতে হবে, সাথে সে দুর্বল হবে। জি তো এই জন্য সে অবশ্যই কিছু প্রোডাক্ট তো লাগবেই। হ্যাঁ, প্রোডাক্ট লাগবে। জি জি এখন কথা হচ্ছে যে ওই যে উনি যে ডাক্তারকে ভিজিট দিত, হুম ওই যে উনি যে কয়দিন পর পর টেস্ট করাইতো, কয়দিন পর পর ওই যে হাসপাতালে ভর্তি হইতো, কয়দিন পর পর আপনার মনে করেন যে ওই যে ওষুধ তো লাগতোই, ওষুধের একটা খরচ আছে না মাসে, জি, জি। ওই যে টাকাগুলো দিয়ে আপনি একটা প্রোডাক্ট। এটাই তো হয়েছে স্যার, ওনার 6-7 হাজার টাকা মানতে লাগতো, তো হ্যাঁ। 5 মাস ওনার মানার পরে উনি তো একদম হ্যাঁ, ফিট। হ্যাঁ। হ্যাঁ, তো ওনার ওই টাকাগুলো কিন্তু জমে গেছে স্যার, হ্যাঁ, হ্যাঁ। জমে গেছে না, প্রায় 5 মালে 5 7 35,000। 35,000 টাকা তার জমে গেছে। তো এখন হয়েছে কি স্যার, সে তো আমি তখন বুঝছি যে তার তো এখন এনার্জি দরকার, এত Exactly, বেড়ে, হ্যাঁ, তখন আমি নাজমা পাখি কিছু কিনতে হবে, তখন ওই একটা একটা করে এমসিটি অয়েল, যেহেতু হ্যাঁ। কোকোনাট অয়েলটা ওনার জন্য বেশি দরকার, ডায়াবেটিস পেশেন্ট, মাথার কাজের জন্য, তো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এটা কিনালাম, সরিষার তেল, তারপরে কোকোনাট। সোজা কথা হচ্ছে এভাবে যারা এভাবে করতে আস্তে চায়, আস্তে শোনেন আস্তে আরেকটা আস্তে কথা কমে বোন আপনাকে বলি, সেটা মুসলমান, সেটা হচ্ছে আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না, কথা সত্য, আর কাউকে এমন বোঝা চাপান না যেটা বহন করার ক্ষমতা তার নেই। তো এখন আমরা যে পদ্ধতিটা, এটা কিন্তু আল্লাহর দেওয়া পদ্ধতি। তৈব খাবার কথা আমি জাহাঙ্গীর কবির বলিনি, আল্লাহ বলছেন কোরআনে। হ্যাঁ স্যার আমার প্রিয় নবী বলেছেন যে আমরা যেন 1 ভাগ খাই, মানে সর্বোচ্চ সীমা। তো এখন আপনি খেয়াল করেন যে আপনি তৈব খাচ্ছেন, 1 ভাগ খাচ্ছেন এবং রোজা রাখতেছেন, তাহলে খরচ কিন্তু কম। আর আমাদেরকে যে পরামর্শ দেওয়া হচ্ছে 6 বেলা খাওয়া, এতে খরচ বেশি, পাশে ওষুধ, সাথে ডাক্তার, সাথে পরীক্ষা নিরীক্ষা, সাথে অপারেশন, ইত্যাদি ইত্যাদি। তো বোন আমরা আসলে ওই যে প্রসঙ্গে যে ওনার ক্ষেত্রে কি ঘটেছিল, ওই যে আপনার নিয়ম টিয়ম হ্যাঁ তো মানলো, মেনে তারপর হ্যাঁ আচ্ছা, তো মেনে টেনে তো ভালো হলো, তো একটা আর্থারাইটিসের ডক্টরের কাছে তো ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট থাকে আর কি। আচ্ছা, হ্যাঁ। তো উনি ভাবলো হাজবেন্ডকে নিয়ে একটু যাই, তো হাজবেন্ড আপনাকে নিল না আপনি হাজবেন্ডকে নিলেন? সত্যি না, কথা বলবো। ওইখানে আমার হাজবেন্ড নিয়ে যায় আমাকে। হ্যাঁ, আপনার ওনার হাজবেন্ড ওনাকে নিয়েছে, নিয়ে নট যে উনি ওনার হ্যাঁ, হাজবেন্ডকে নিয়ে না, গেছে। এখানে কিন্তু তারপরে ইনফরমেশন জি, জি। না না মানে আমি কেন স্যার, বললাম, শুনেন। কারণ আমার কাছে মনে হয়েছে উনি যায় না, ওনার হাজবেন্ড husband ওনাকে নিয়ে নিয়ে গেছে, হ্যাঁ, গেছে। বোন সত্যি কথা বলেন। যে উনি ওখানে নিয়ে যায়, এখনো বলে স্যার যে তুমি আর্থাইটিসের ওষুধ খাও, আবার ফিরে আসতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই ডাক্তার তো বলেই দিয়েছে 3 মাসের তার মধ্যে মানে ফিরে উনি আসতে এখনো পারে। ওই যে মানে হ্যাঁ। আপনি যে এতদিন ওষুধ না খেয়ে হ্যাঁ, ভালো হ্যাঁ, হয়েছেন, হ্যাঁ, ওনার চোখের সামনে। হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ। চোখের সামনে ব্যায়াম করি। না না, ওনার হ্যাঁ, চোখের সামনে আপনি ওষুধ ছাড়া খাইনি। ভালো হয়েছে, হ্যাঁ, কিন্তু তারপরে এখনো ওনার ওইটা বিশ্বাস, তাই এখনো না? ওই যে এটা মাঝে মাঝে হচ্ছে তো ব্যথা হয়, হ্যাঁ, মানে এখানে ওখানে টুকটাক তো ব্যথা হয়, তখন বলে আবার আর্থাইটিস ফিরে আসে কিনা দেখো। হ্যাঁ, আর ওষুধ যারা খায় ওদের ফিরে আসে না। মানে আপনি তো ওষুধ খেতে খেতে তো আপনার মানে নখও চলে গেল, হ্যাঁ, তারপর আপনি নামাজ পড়তে পারতেন না। তো তখন আপনি ওনারে একটু বুঝে বলতে পারেন না যে ভাই আমি যখন, ভাই না মানে প্রিয় স্বামী, হ্যাঁ, যে আমি যখন মানে ওষুধ খেতাম তো তখনও তো তুমি আমাকে দেখেছো, হ্যাঁ স্যার, আর আমি আমার যে বড় ওষুধ ছাড়া ভালো বড় হলাম ছেলে সেটাও তো আমার দেখেছো। কাছে থাকে না, ও তো কুয়েটে থাকে,
ওকে আমি ফোন করি, বলি বাবা গত 23 সনে যে আমাকে কি দেখতে সবসময় শুনতা যে মা অসুস্থ অসুস্থ, এখন এই যে 26 সন 25 সন তুমি কি শুনো মা অসুস্থ? কয় মা না আমি তো শুনি না, তুমি তো তখনই দেখি তোমাকে খুব মানে প্রফুল্লভাবে তুমি থাকো, তোমার ভিডিওতে দেখি। তা আব্বুকে এখানে পথে আনো। আমি বলি আব্বু শোনো, তোমার আব্বু তো একটু ক্রিটিক্যাল, ওনাকে তো স্যারের কাছে যেতে হবে, হ্যাঁ যেতে যে তারপরে ওনাকে মানাতে হবে, তোমার আব্বু তো সে পথে যাচ্ছে না। বলে দেখো আব্বুকে বুঝাও। আচ্ছা যাই হোক, তা আপনার ওই যে ওইটা একটু বলেন, ওই যে আপনি যে তারপর নিয়ে গেল ডাক্তারের কাছে। হ্যাঁ ওখানে তো আমি ওই ডাক্তার আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কতদূর লেখাপড়া করছেন। না ঠিক ওষুধ ঔষধ ছেড়ে দিয়েছি, হ্যাঁ। ছেড়ে দেওয়ার পর শুনে রিপোর্টটা দেখলেন, বলে আপনার রিপোর্ট তো সবই ভালো, থাইরয়েড কমে গেছে, তারপরে আপনার ওই এসডিএল এলডিএল ওগুলো ঠিক আছে, তারপরে এই যে আর্থ্রাইটিস ইউরিনের যেগুলো টেস্ট দিচ্ছে ওগুলো ঠিক আছে, তারপর ডায়াবেটিস ঠিক আছে। তখন আমাকে বললো আপনি কি লেখাপড়া জানেন, হ্যাঁ আপনার কয়টা বাচ্চা, কোথায় পড়াশোনা করে, এটা জিজ্ঞাসা করলেন। এরকম বেডে শোয়া আছি, দেখে একটু হাতটা দেখলো, দেখে বলে না আমাকে, হ্যাঁ স্যার আমি তো এভাবে আছি। আচ্ছা ঠিক আছে আপনি ওকে, আপনি তাহলে কি ওষুধ খেতে হয়? আমি বলি, স্যার এখন ওই যে আমার এই যে পুরুজমা ওষুধটা দিয়েছেন হাসির জন্য ওটা একটু খেতে হয়, হ্যাঁ মাঝে মাঝে আমার ঠান্ডা লাগে। আচ্ছা তা আপনি এটাই খান। আর একটা কথা বলি, আপনি এই যে আর্থ্রাইটিস ঔষধটা ছেড়ে দিয়েছেন, এটা ফিরে আসবে কিন্তু 3 মাস পরেও ফিরে আসতে পারে, হ্যাঁ আবার আপনার ওষুধটা 3 মাস পরে তখন কিন্তু আপনার আরো কষ্ট হবে বেশি, আমি কিন্তু বলে দিলাম, হ্যাঁ। কষ্ট হবে বেশি। এবং আমি এখন কথা ওটা বলি, কতদিন আগের কথা? এটা হলো সেপ্টেম্বর। আচ্ছা এখন 3 মাস হয়েছে? হ্যাঁ কয় মাস হয়েছে? 6 মাস হয়ে জি, প্রায় 6 কিছু হয় নাই স্যার। এবং উনি উনি মানে ওনার ভবিষ্যৎবাণী। নাই। আচ্ছা তারপরে ওনার আবার কোথায় পাঠাইলো? ওনার ওষুধও লিখে দিল অনেক। হ্যাঁ তারপরে আমাকে ওই আর্থ্রাইটিস ওষুধ লিখছেন। কয়টা হ্যাঁ, মোট কতগুলো ওষুধ দিয়েছে? আর ওই প্লাজমা ওষুধটা দিয়েছেন, মানে একটা ওষুধ দিয়েছে? একটা 2টা ওষুধ দিয়েছেন, আচ্ছা। আর ওগুলো সব ক্যান্সেল। আচ্ছা যাক, তারপরে? তখন বলে এখন আপনার পুষ্টিবিদের কাছে যেতে হবে। হ্যাঁ যেতে হবে। হ্যাঁ যেতে হবে। তারপর? তারপরে তার ডাকলো, ডেকে আমাকে পুষ্টিবিদের কাছে ডাক্তারের নিয়ে visit কত দিয়েছেন? 1200 টাকা। আর পুষ্টিবিদের? 800 টাকা। আচ্ছা 2000 টাকা। তারপরে? তারপরে পুষ্টিবিদের কাছে তো বললাম এভাবে, উনি আমার খাবারের কথা শুনে তখন আপনার কথা বললেন না, আপনি তো জাহাঙ্গীর কবিরকে ফলো করেন, হ্যাঁ এভাবে। তো আমাকে হ্যাঁ আমি ফলো করি, আমি তো সুস্থ আছি, আমি তো ওষুধ ছেড়ে দিয়েছি সব। আপনি তো আর কদিন পরে পুড়ে যাবেন, আপনার অর্গান শেষ হয়ে যাবে। তা আপনার অর্গান শেষ হয়েছে? না স্যার পড়ে গেছেন? না, তাহলে পুষ্টিবিদের একটু- কথাও খাটলো না? না আমার একটু মাথাও ঘুরে নাই কোনোদিন স্যার। শকুনের তো গরু মরে না। আচ্ছা যাক, তারপরে? তারপরে ওখান থেকে আসলাম, এসে তো আপাকে ফোন দিলাম, আপার রাগ হয়ে আমার সাথে আপনি আর কি কথা জন্য বলে রাগ না। হয়েছিলেন বোন? স্যার এত কষ্ট করে তাকে ফিনাই নিয়ে আসলাম, হ্যাঁ সে আচ্ছা গেল, তা উনি কেন কনফিউজড হবে? ও কি কনফিউজড হয়েছিল? না, আমি কিন্তু উনি হয় confused নাই, মানে হইনি। ওনার হাজবেন্ড কনফিউজড হয়ে তাকে কনফিউজ করার চেষ্টা, মানে হ্যাঁ যদি অর্গান, পুষ্টিবিদ তো তার হাজবেন্ডকে কনফিউজ করে ফেলছে যে অর্গান, উনি তো আসলে এত কিছু বুঝে নাই, উনি না বুঝে তো উনি মানে হতাশ হয়ে গেল যে যদি সত্যি তার কোনো অর্গান মানে সে ভালো আছে, ভবিষ্যতে যদি অর্গান নষ্ট হয়ে যায়, এটাই। হতে তো পারে, হ্যাঁ হতে তো পারে। তো আর আমি তো এমন কোনো সার্টিফাইড ডক্টরও না স্যার, হ্যাঁ, আসলে এটাও তো একটা কনফিউশন, এটা তো ট্রু। হ্যাঁ সেটাও ঠিক আছে। হ্যাঁ তো তারপরে? এইটা তো এখন এসে যখন আমাকে বললো তখন আমি বলছি, ঠিক আছে আপনার হাজবেন্ড যেটা বললো আপনি সেটা করেন। আপনি 6 বেলা তারকে খাবার দিল, ফল রুটি ভাত, ফল সবাই খেতে দিল না? হ্যাঁ, আমি খাইনি। হ্যাঁ বললো যে সে ম্যাল নিউট্রিশন, উনি বলে যে আপা আমাকে তো বললো ম্যাল নিউট্রিশন হয়ে যাবে, আমার অপুষ্টির ঘাটতি হবে, অপুষ্টির ঘাটতি হবে? পুষ্টির ঘাটতি হবে, আচ্ছা। হ্যাঁ পুষ্টির ঘাটতি হবে, আমার অর্গান নষ্ট হয়ে যাবে। তারপরে আমি তো বললাম তার তো কনফিউশন হয়ে গেছে, সে কেন হবে, সে তার মধ্যেও আমি একটু আতঙ্কের ছোঁয়া দেখছি না আপা। না সত্যি কথা আপা, আচ্ছা যাক, হ্যাঁ সত্যি ঠিক কথা। আছে, ইটস ওকে। হ্যাঁ আচ্ছা তারপরে? বিশ্বাস করুন তারপরে আমাকে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওকে বিশ্বাস তারপরে- করি। আচ্ছা বিশ্বাস করলাম। তারপরে আমার মন খারাপ হলো, আমি আর তার সাথে 7 দিন কথা বলি না। সে তো- অভিমান হলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপর তো সে স্থির হয়ে গেল, সে তো একদিন আমার সাথে কথা না বলে থাকতে পারে না। হ্যাঁ। তারপরে সে কি করবে, হ্যাঁ। আরেকটা আপাকে ফোন দিল, সেই আপা আবার আমাকে ফোন দিল যে একটু কথা বলেন, তাহলে থাক না একটু বেশি হয়ে যাচ্ছে, একটু ফোনটা দিই। আচ্ছা ফোনটা না, দিলাম। আমার হাজবেন্ড দিয়েছেন। ও আচ্ছা হ্যাঁ না আমি তারপর বলছি তাকে বলেন তার হাজবেন্ডকে ফোন দিতে হবে আমাকে। তারপরে আমি
তারপরে ভাই দিল, কবির ভাই আমাকে ফোন দিল, হ্যাঁ। তখন আপনার সাপোর্ট ছাড়া তো আসলে, আপনি যদি কনফিউজড হয়ে যান, আপনি নাজমা আপা অসুস্থ হয়ে যাবে, আপনারাই সাফার করবেন, আপনাদের রান্না করে দিবে কে, আপনাদের সব মুছাই দিবে কে, আপনারা সাফার করবেন। আর আপনাকে তাকে তো ফেলে দিতে পারবেন না, তাকে আপনি ট্রিটমেন্ট করাইতেই হবে। হ্যাঁ, তো না না ঠিক আছে আপা, থাকা ও এরকমই চলুক, সমস্যা নাই। তারপরে তো আবার ফিরে আসলো। না এটা আসলে প্রিয় দর্শক খেয়াল করলেন যে যখন একটা রোগী ডাক্তারের কাছে সুস্থ হয়ে যায় তবুও সে তাকে একটু কনফিউজ করতে ছাড়ে না। হ্যাঁ, তারপরে পুষ্টিবিদের কাছে গেলে তারা তো ওই 6 বেলা খেতে বলেই দিবে, মানে তারা যা শিখছে সবাই সেটা। আর সে যে ভালো হলো নিয়ম মেনে এত কিছু, এটা নিয়ে ভাবারও চেষ্টা করে না, বোঝারও চেষ্টা করে না। আর মজার ব্যাপার হচ্ছে যে এই যে এতগুলো লোক যে ভালো হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু তারা জানে না তা না, জানে। জি, জি। তো জেনেও তারা দেখেন এখন ই করতে জানে দেখি তো সে দেখে বুঝে গেল যে কার কাছে হ্যাঁ গেছে। এটা জানে, জেনে, হ্যাঁ জেনে বুঝে, কিন্তু তারা এখন ভীতি সঞ্চার করে। জি জি। আচ্ছা, তো এইটা তারা খুব পবিত্র কাজ করতেছে, আল্লাহ তাদের হেদায়েত করুক। আচ্ছা, ওই ফুড পিরামিড, মানে তারা এই পুষ্টিবিদরা যে আমেরিকাকে ফলো করতো, আমেরিকা কিন্তু এখন আবার বলতেছে যে ওই আমরা যেভাবে খেতে দেই ওইটা খেতে বলছে। যেমন ওরা যে 6 বেলা খাওয়াইতো কার্বোহাইড্রেট বেস্ট খাবার দিত, এখন ওরা বলছে যে আমেরিকা বলছে যে তোমরা এখন কার্বোহাইড্রেট একদম কম খেতে হবে, খুবই কম, মানে পিরামিডের চূড়া, মানে পিরামিড উল্টে দিছে। তো একদম অল্প একটু কার্বোহাইড্রেট, তাও হচ্ছে হোল গ্রেন খেতে হবে, রিয়েলটা, যেটা আমরা যেমন ধরেন মেনটেনিং এ যে ব্ল্যাক রাইস দেয় ওই ধরনের, বা স্টিল কার্স ওটস, মানে ওইটাই বলছে আমেরিকা, বলছে তুমি অল্প আর খাওয়া হলো ডিম, মাছ, মাংস, শাক সবজি, ফল। তো তাহলে রিয়েল ফুড, তাহলে আমাদের সাথে সব মিলে গেল। তেলের কথা বলছে হচ্ছে নারকেলের তেল, ঘি। তো এখন ওই যে ডায়াবেটিস বইয়ের যে চার্টের মধ্যে যে 6 বেলা যে খাওয়ার যে তালিকা, ওইখানকার কিছুই নাই ওই তাদের ইসে। জি। তা এখন এই জিনিসটা ওরা জানে কি না, ওদের তো জানতে হবে এটা। এখন যদি এইভাবে মানুষকে আরও পঙ্গু বানায়, যেমন আপনাকে যেমন ট্রিটমেন্ট করতে করতে যে আপনি নামাজ পড়তে পারতেন না, আপনার আঙ্গুল পর্যন্ত চলে গেছে ওই নখগুলা, তারপরে আপনার ওজন বেড়ে 10টা ওষুধ, আরও সাফারিংস, আপনার যে মানে পেইন, হ্যাঁ, তো এই যে এখানে যে আপনি চলে গেলেন, এটা তো চিকিৎসা তাদের পরামর্শে। তো এই জিনিসটা, তারা তো মানুষ, তারা এই তাদের মায়েরও তো সে নিজে এইভাবে সর্বনাশ করবে, তার বাপেরও তো নিজে তারা এইভাবে সর্বনাশ করবে, বাপ মারে জোর করে তারা, বাপ মা যদি এটা মানতেও চায় তারা জোর করে তারা ওই ওষুধই খাওয়াবে, এভাবে খাওয়াবে। তারপর পরবর্তী প্রজন্ম তো অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, বাচ্চাদের তো অলরেডি, আমি তো অনেক ডাক্তারের বাচ্চা যাদের ফ্যাটি লিভার, তাদের অবেসিটি, এই ছোট ছোট বাচ্চাদের এখন ফ্যাটি লিভার, অবেসিটি। আমার কাছে একটা আসছিল 95 কেজি ওজন, 11 বছরের বাচ্চা, টাইপ 2 ডায়াবেটিস, ফ্যাটি লিভার সব হয়ে গেছে। ওদিন বরিশাল থেকে একটা ছোট বাচ্চা আসছে 10 বছরের, হ্যাঁ, তার ডায়াবেটিস 22 এবং টাইপ 2, কারণ ওর ইনসুলিন অনেক বেশি। তারপরে তো যাই হোক, ওই যে বাচ্চারা প্রসেসড ফুড খায় যে, আর আমাকে বাবা মা অনেক, মানে খুব মন খারাপ, বলতেছে যে ও তো স্কুলে গেলে ওর বান্ধবীরা তো ওকে নিয়ে পেয়ার প্রেশার আছে, ট্রল করে, তুই এসব কী খাস, দেখ আমরা খাচ্ছি। তো ওরা খাচ্ছে সিঙ্গাড়া, সমোসা, আর ওই যে স্কুলের ক্যান্টিনে যত হাবি যাবি। এখন ও যদি না খায় তাহলে ওরা ওকে নিয়ে মানে টিস্কারি করে। যেমন ধরেন ও তো ছোট, আর আমাদের বড়গুলোরে নিয়ে তুই ভাত খাইস না, এটা তো করে। আবার ওই ছোট মানুষ তো ওরা আরও বেশি করে, ওরা তো বুঝছেন, তো টিস্কারি করে আরও অনেক বেশি। তো এই যে একটা মানে ট্যাবু, সামাজিকভাবে যে রোগী হওয়ার একটা প্রতিযোগিতা, এবং যে সুস্থ থাকতে যাবে তাকে পাগল বলা, হ্যাঁ, মানে বাচ্চারাও কেউ এটা থেকে বাদ যাচ্ছে না। তো এটা একটা দুঃখজনক পরিস্থিতি। তো একদিন আপনারাও বুঝবেন, ঠেলায় পড়ার পরে, অঙ্গহানি হওয়ার পরে, হ্যাঁ বুঝবেন তো এর অবশ্যই। মধ্যে একটা মজার কাহিনী আছে স্যার। এর মধ্যে আমাদের একটা দাওয়াত পড়লো, একটা আপার বাচ্চা ভালো রেজাল্ট করছে, আমাদের একটা রেস্টুরেন্টে খাওয়াবে। আচ্ছা আচ্ছা, ভালো রেজাল্ট করলে যে ওই যে মনোসোডিয়াম গ্লুটামেট খাওয়াইতে নিয়ে গেছে। খাওয়াবে। তো এখন হাসমা বলকে, আপা আমি তো খাবো না, হ্যাঁ। কি করবো আমি? আচ্ছা ঠিক আছে যান, আমি আপনার জন্য খাবার নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, ব্যবস্থা করতেছি আমি, হোল গ্রেন হ্যাঁ। রুটি টুটি সবজি নিয়ে গেলাম আর কি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো নিয়ে যাওয়ার পরে তো ওখানে তো সে Sprout, হ্যাঁ স্প্রাউট, মানে যত স্বাস্থ্যকর খাবার টাবার আছে আর কি নিয়ে গেলাম। তো ওখানে যারা ছিলেন তারা একটু আসলে একটু মনে কষ্ট পেয়েছেন। হ্যাঁ, কেন আপনি খাইছেন আর ও কষ্ট গেছে কেন, মানে সমস্যা কি? তাদের খাবারটা খাবো না, আমরা খেয়ে নিয়ে গেছি, ওটা খাবো আমরা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ এই আর কি। হ্যাঁ। যাই হোক, এটা এরকম হ্যাঁ, তাদের তো আপনারই না মনে কষ্ট পাওয়ার কথা, কারণ ধরেন আমি যদি কোথাও যাই, হ্যাঁ, তাহলে ওরা আমার জন্য আলাদা করে একটা অ্যারেঞ্জ করে। ধরেন ওই যে যেখানে গেছে ওদেরকে যদি বলতো ওরা যে ভাই আমার একজন মানে ইয়ে আছে, গেস্ট আছে, ওনার জন্য একটু সটে ভেজিটেবল করে দাও, হ্যাঁ, একটু ডিম পোস্ট করে দেয় এভাবে, তাহলে দিত। কিন্তু রেস্টুরেন্টে বললে দিত, কিন্তু আপনি তো উল্টা বলার কথা যে ওখানে যে আপনারা তো আমার জন্য একটু আলাদা করে ম্যানেজ করতে পারতেন, অ্যারেঞ্জ করতে পারতেন, আমাকে দাওয়াত দিলেন, সবার একই খাবার হবে, হ্যাঁ, তো মন তো আমারও আছে।
আর উল্টা আমি নিজের খাবার নিজের আইন্দা নিয়ে আসছি, তাতে আপনার মনে কষ্ট যাইতে আছে, এটা কেমন কথা? হ্যাঁ, আপনার মনে তো কষ্ট যাওয়ার কথা আমার, কারণ আমি তো হচ্ছে গেস্ট, হোস্ট তো আপনারা, তাই না? তো এই হলো আমাদের মানে অবস্থা, যে কখন কার মনে কষ্ট যাবে, হ্যাঁ, সেটা যৌক্তিক কিনা সেটারও বোঝার কোনো কাজ জি নেই। জি স্যার, আরো একটা মজার কাহিনী আছে। উনি তো ভালো হয়ে গেলেন, এনার্জি ফিরে আসছে। এখন তো এমন স্যার যে আপনি একটু মানে কল্পনা করেন স্যার, যার হাড় ক্ষয় হয়ে গেছে, সে এখন স্ট্রেংথ ট্রেনিং করছে, সে মাসল বিল্ডিং, তার অলরেডি মাসল বিল্ডিং হয়ে গেছে, সে কয় কেজি বাড়াইছেন? মাসল সে বেশ মানে সে এখন মানে 5 কেজি 10 কেজি উঠাতে পারে। 5 কেজি নিয়ে সে স্কোয়াট করে, হ্যাঁ স্কোয়াট করে, 50টা স্কোয়াট দেয় সে। বলেন কি 5 কেজি নিয়ে 50টা স্কোয়াট দেন? 50 না, গতদিন তো 60টা দিয়েছে। 60টা দিয়েছে, ও 10টা বেড়েছে। প্রত্যেকদিন ওরা 5টা 10টা আচ্ছা, আপনি কি জানেন যে এই ওনার যদি এইভাবে উনি স্ট্রেংথ ট্রেনিংটা করেন, তাহলে হাড় ক্ষয় হয় না, জি জি হাড় গঠন হয়। জি হ্যাঁ, হাড় ক্ষয় হয় হচ্ছে যারা ব্যায়াম করে না, আর যারা টেনশন করে, রাত জাগে, আর যাদের ইনসুলিন বেশি, যাদের ভিটামিন ডি কম, যাদের প্রদাহ বেশি, হ্যাঁ, অস্টিওআর্থ্রাইটিস, এটার একটা প্রধান কারণ হচ্ছে ইনফ্লামেশন। বুঝতে পারছেন? উনি তো ভালো হয়ে গেলেন এখন। উনি আসলে ওই যে আপনি ছবিটা তো দেখেছিলেন, আগের ছবিটা একদম পুরো ব্ল্যাক প্যাচ পড়ে গেছিল চেহারা, একদম মানে একদম পুরো ব্ল্যাক। তো এখন ওটা আস্তে আস্তে একদম দেখলাম যে মেস্তা টেস্তা একটু হালকা হয়েছে, যে একটা এখন আপনি প্রাকৃতিক জিনিস দিয়ে রূপচর্চা করেন। তো আপনার বেকিং সোডাটা অনেক কাজে দিয়েছে স্যার। এটা কিন্তু প্রাকৃতিক একটা ব্লিচিং সোডা। তারপরে এই যে আমি তো ওনাকে হ্যাঁ মানে সিরাম যেটা ইউজ, মানে এইটাই তো আসল সিরাম, এই জন্য অর্গানিক নারিকেল তেলটা যেটা, তারপর অলিভ অয়েলটা, এটা দিতে থাকলাম। একটা প্যাক আপনাদের কফি দিয়ে, বেকিং সোডা দিয়ে, হলুদ দিয়ে, মানে একটা এটা দিতে দিতে ওনার আলহামদুলিল্লাহ স্যার ওনার মেস্তা চলে গেল। শোনেন, ওই যে আপনার তো দায়িত্ব বেড়ে গেল, এই যে বললেন তো ওনার মেস্তা চলে গেছে এবং কি কি ব্যবহার করছেন, তো এখন এটা দর্শকরা কিন্তু আপনার থেকে আবার এটা রেসিপি জানতে চান, তো ওদের জন্য আপনি একটু দিয়ে না। জি জি অবশ্যই স্যার, দেবে না, আগেই বলে দিলাম, কারণ ওই যে দেবে না, একটু পরে বলবে যে আমাদের একটু লাগবে। হ্যাঁ, তারপরে তো এই তো ওনার মানে মনে হলো যে উনি যখন, আমার মনে হয় নাজমা আপা এখন যখন আয়নার সামনে দাঁড়ান, তখন হয়তো ওই পাশের মানুষটাকে উনি আর চিনতে পারেন না, কারণ দীর্ঘদিন উনি যে অবস্থার মধ্যে ছিলেন। এবং সেটা আমার সবচেয়ে খারাপ লাগলো কি জানেন, যে যিনি মানে ধরেন মানে বউ নতুন করে ফিরে পেয়ে সে এটা বুঝতেই পারতেছে না। আপনার তো আমি আগের ছবিটা দেখেছি, দর্শকরাও দেখবে, হ্যাঁ, সেইটা আর এখনকার আপনি মানে একদম ক্লিন ফেস, তো এটা দেখে বা এখন আপনি কতটা অ্যাক্টিভ, কোনো ওষুধ লাগে না, আবার খান মাত্র 2 বেলা, তো এটাই তার কাছে খরচ মনে হচ্ছে, মানে এটা খুবই আশ্চর্যজনক এবং এটা কোনো অযৌক্তিক, এটা কিছু মানে না, এটা আমাদের মেনে নিতে হবে, আমাদের প্রথম বাধা আসবে পরিবার থেকে। এটা কোনো ফ্যাক্টর না আমাদেরকে। কেন আপনারও কি এরকম বাধা আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা এটা আর না জানি, যাই হোক, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে ওভারকাম করাটাই তো সফলতা স্যার। আচ্ছা, তো এখন আপনারা ভালো আছেন এবং বোন আপনারা শুনলাম যে অনেককে আপনারা হেল্প করছেন, হ্যাঁ, দুজন মিলেই এখন আপনারা দুটো ইঞ্জিন মিলে আবার অনেক বগি টানছেন নাকি? হ্যাঁ, তো এই ব্যাপারটা যদি আপনি স্যার, সেটা হচ্ছে আমি তো ওকে শুরু করলাম, তো আমার এক ডাক্তার বান্ধবী আছে, সিনিয়র কনসালটেন্ট ব্রাহ্মণবাড়িয়াতে, তো ও আবার আমার নাম শুনলে আবার না না না, সে তো নিজে আপনার আপনার আচ্ছা আচ্ছা, তাই সে তো আপনাকে ফলো করে সে। আচ্ছা, যাক, তো সে বললো কি যে আমি তো জেনে খুশি হলাম। সে বললো যে আমাকে একটু ইয়োগাতে নাও। হ্যাঁ, আমি একটু ইয়োগা করবো, আমাদের লাইফস্টাইল ডাক্তারদের খুবই আপনারা কি এটা অনলাইনে করান? আমি অনলাইনে করাই স্যার, ভিডিও ফোনের মাধ্যমে। হ্যাঁ, তো এখন হচ্ছে তো হ্যাঁ অবশ্যই, আমি তো এখন আর প্রতিষ্ঠানে করাই না, আমি তো এটা এভাবে করাই, তুমি আসো আমার সাথে। তো ও করলো, করে খুব বেনিফিট, এবং তো ওর লাইফস্টাইলটা আমি আস্তে আস্তে চেঞ্জ করে ফেললাম। তো বললো হ্যাঁ আমার তো অনেক ভালো লাগছে, আমি তো স্ট্রেস ফ্রি হচ্ছি, আমার তো রাত কমে যাচ্ছে। হ্যাঁ, আমারও মানে আমার ঝিমানি আসে না, আগে পেশেন্ট দেখতে গেলেও ঘুমাইতে পড়তো, হ্যাঁ, মানে আমি দেখলাম একজন ডাক্তার ওই যে রুগী দেখতে দেখতে ঘুমাচ্ছে, তো রাত 3:30টায় সে রুগী দেখছে, তো এখন ঘুমাচ্ছে, তো এটা নিয়ে একজন পোস্ট দিছে, তো আমি পরে অবশ্য বললাম যে ভাই ডাক্তাররাও তো মানুষ, রাত 3:30টায় সে কি ঘুমাসবে না? তারপর বললাম যে আপনারা একটু লাইফস্টাইল মানলে তো আপনারাও ঘুমাবেন, ডাক্তারও ঘুমাবে। এখন আপনারা এত রুগী, তো ডাক্তার সাহেব তো রুগী দেখতে দেখতে বেচারা নিজেই তো রুগী হয়ে যাবে। 155টা তো রোগী দেখতে হচ্ছে বান্ধবীর, ওর তো মানে ওর তারপর আবার সিজার করা লাগে না, হিস্টেক্টমি করে, রাত পর্যন্ত সিজার করে, আরো কত কিছু। তো ও এখন তখন ও এনার্জি পাচ্ছে, তখন ও বললো কি, ও যখন দেখলো যে খুব ভালো করাচ্ছি, তখন আমার পেশেন্টগুলোকে বাঁচাতে হবে,
পিসিও, ওরা তো ওজন কমছে না, আমি তোমাকে পাঠাচ্ছি, তুমি এখন শুরু করে দাও একেবারে এই স্টেজ স্কুলে, তুমি একদম খুব অর্গানাইজড হয়ে যাও, তোমাকে এরকম করতে হবে, তুমি পারবা, আমার বিশ্বাস তুমি পারবা। তো জাস্ট আমি খুবই কৃতজ্ঞ আমার বান্ধবীর কাছে। আচ্ছা, তো ওই আপনার কাছে যাদেরকে পাঠাইছে বান্ধবী পাঠাইছে? হ্যাঁ, আমার পুরো আমার লিঙ্ক দিয়ে দিয়েছে, এবং আরো এবং আমার বান্ধবীর যারা কলিগ আছেন ওদের পেশেন্টরাও আমার কাছে আসে। আচ্ছা আচ্ছা তো এই যে আমার পুরো পেশেন্ট নির্ভর আমার। আচ্ছা, গুড। এবং, তার মানে আপনি মেইনলি পিসিওএস, তারপর হচ্ছে নিউরো প্রবলেম, তারপর হচ্ছে ওবেসিটি, ইনফার্টিলিটি, এগুলো নিয়ে, আর হচ্ছে অনেক বেশি ওভারওয়েট যাদের, থাইরয়েড, ডায়াবেটিস, এগুলো নিয়ে কাজ করছে। এবং আমারও কিছু আরো পরিচিত আপারা আছেন, ক্যান্সারের পেশেন্ট আছেন, ওনারাও করছেন। হ্যাঁ, তো মানে সব পেশেন্ট আমার কাছে। আচ্ছা, তো এখন এবং আমি দেখছি কি, যখন করানো হলো 3 মাস, 3 মাসের মধ্যে একজন 8 বছর বাচ্চা হয় না কনসেপ্ট করে দেন। আলহামদুলিল্লাহ। এবং ভিডিও ফোনে এসে আমাদের শান্তা, ও দেখবে হয়তো, এসে আমাকে বলছে, ম্যাম আমি কনসেপ্ট করছি। শান্তা, কংগ্রেচুলেশন। শান্ত। তো আমার 8 বছর হয় নাই, 8 বছর আমি এরকম ফ্রাস্ট্রেশনে ছিলাম। তো আমার বান্ধবী ফোন দিয়ে, আল্লাহ কি খুশি, হিন্দু লোকটা ইয়েছে জানো না, কি খুশি বিপা, তার হয়েছে, কনসেপ্ট করছে। এবং এরপরে আরেকজন করলো, ও আমাকে ফোন দিল, একটা পেশেন্ট কনসেপ্ট করছে। আচ্ছা, তারপরে এবং আরো ওর কত বছর পরে? আরেকজনের এবং 8-9 বছর পরে। আচ্ছা আচ্ছা। তো এই যে, এবং আরেকটা কথা হচ্ছে, পিসিও কমে যাচ্ছে, মেনস্ট্রুয়েশন রেগুলেশন হয়ে যাচ্ছে, ও খুশিতে ফোন দিচ্ছে হ্যাঁ। আমাকে। 5 দিন আগে, ঋতু তুমি দেখছো নিশ্চয়ই, আমি তোমার কথা বলছি, কিন্তু ফোন দিয়েছো, বলছে ম্যাম আমার ভেতর থেকে দোয়া আসছে, আমি খুব খুশি, আমার খুব হালকা লাগছে, হ্যাঁ আমি পিসিও থেকে বের হয়ে আসতে পারছি। হ্যাঁ, তো এই যে, তারপরে আরেকটা নাসরিন, ওর ছবি যদি আমি দেখাতাম স্যার, রগগুলা ফুলে ফুলে গিয়েছে পায়ে, হ্যাঁ হ্যাঁ মানে ভাস্কুলার, নিউরোভাস্কুলার যে প্রবলেম গুলা। আমি প্রথম ভেরিকোজ হ্যাঁ ভেরিকোজ, এখন হচ্ছে ওকে আমি তারপরে যে কোল্ড ওয়াটার, হট ওয়াটার থেরাপি দিলাম, যে যেমন করে হোক তুমি প্রতি 3 মানে আপনি আমাদের ট্রিটমেন্ট সবার উপরে চালাচ্ছেন। আর কোথা থেকে শিখবো স্যার, আপনার কাছ থেকেই। যাই হোক, হ্যাঁ। জি স্যার। আর আমাকে পেশেন্ট দিচ্ছে হচ্ছে, আমার কেসগুলো দিচ্ছে আমার বান্ধবী, আরেকজন ডাক্তার। আপনি মানে 2 ডাক্তার, আমি আসলে খুব কৃতজ্ঞ এই 2 জন ডাক্তারের কাছে। আমি আর কি বলবো, আমি আপনার প্রতি এই কারণে কৃতজ্ঞ যে আপনি ইঞ্জিন হয়েছেন, তো আমার এটা খুব পছন্দ। মানে আপনি যে আরো মানুষকে হেল্প করছেন, যেমন ওই যে আমি বললাম যে আমার নলেজগুলো তো দেওয়া আছে, কিন্তু ওটাকে কেউ তো নিচ্ছে না। তো এখন আপনার মতো ধরেন জাহাঙ্গীর কবিরের মতো ডাক্তার হয়তো হতে অসুবিধা, হ্যাঁ, কিন্তু নিপা কিন্তু হতে পারে হাজার হাজার, তাই না? আমার কথা বুঝতে পারছেন? মানে যে কেউ চাইলে, যেমন আমাদের আরেক নিপা আছে, ও তো গল্পটা আপনি তো শুনেছেন নিশ্চয়ই। ও এরকম মনে করেন যে একদম বিছানায় পড়া ছিল, হ্যাঁ, তা ও এখন ও সেম আপনার মতোই অনেক যারা মানে এখন অসুস্থ তাদেরকে নিয়েই কাজ করছে। ও আমাদের এই পেশেন্টগুলোকে নিয়ে কাজ করছে, যে ওরা চিনে আমার মাধ্যমে, চিনে ও যারা ওখানে আছে তাদের কি হচ্ছে, ওই যে আপনি যেমন খোঁজ নিচ্ছেন, ওই খোঁজগুলো নেওয়া আর কি, যে আপনি কতক্ষণ ঘুমাইছেন, মানে কখন উঠছেন, রোদে গেছেন নাকি, হ্যাঁ কি খাইলেন, আবার মানে ঠিক আছে না? তাই আপনি নাকি ওই যে বকা টকাও নাকি দেন আসলে, যদি উল্টা পাল্টা করে। বলেন তো একটু। আমাকে অনেক বকা দিয়েছেন, কিন্তু আমি কিছু মনে করি নাই কখনো। কারণ আপনি বুঝেছেন যে আপনার ভালোর জন্য। আমার ভালোর জন্য, আমি খুব ভালো কড়া হবো। না? হ্যাঁ, করা আছে। আচ্ছা, যাই। এবং ওরা এত ভালো যোগা পারে কেন, এমন বকা খেয়েছে যখন ভুল করে, হ্যাঁ। বকা দিয়ে আবার দেখি কি ওইটা প্র্যাকটিস করে সারাদিন করে, আবার সন্ধ্যার সেশনে দেখি একদম ঠিক আছে। এখন তো আমাকে আরেকটা হোমওয়ার্ক দিয়েছে বাসায়। হ্যাঁ, এটা সবচেয়ে কঠিন যোগা, যেটা একদম পিছনে দিয়ে একদম 2 পা দিয়ে উল্টা হয়ে যাওয়া, পেট একদম এরকম নাম কি? ওটা বক্রাসনী বলি আমরা, মানে একদম বেঁকে যাওয়া একদম। হ্যাঁ, মানে ওই যে হাত এখানে দেওয়া, পা দিয়ে ওই যে একদম মানে বুঝতে পারছি। তো ওটা আমি এখন আমি ওটা অল্প পারি। মোটামুটি সব মানে একদম। ওকে, হ্যাঁ। তবে এখানে একটা বলে রাখা ভালো যে সবার ফ্লেক্সিবিলিটি সমান না, ওই সবকিছুই সবাইকে পারতে হবে তা না, বাট পারলে অবশ্যই ভালো, না, তবে পারলে অবশ্যই ভালো, প্র্যাকটিস করলে ভালো। আর সবখানেই কিন্তু অ্যাচিভমেন্ট দরকার, সবখানে ইমপ্রুভমেন্ট দরকার, সবখানে প্রোগ্রেস দরকার। যে আমি একটা জিনিস করতেছি, কোনো প্রোগ্রেস নাই, এটা মানে তাহলে বোঝা যাবে যে করাটাই ঠিক নেই। হ্যাঁ, আর একটা কথা বলেন, যে আমার কথা শুনবে সে গেইনার হবে। হ্যাঁ অবশ্যই। এটা তো অবশ্যই, স্যারের কথা যে শুনবে গেইনার হবে, আমরা হয়েছি দর্শক, প্রিয় দর্শক, আমরা সত্যি এটা। এটা সত্য, এটা আমিও বলি যে যারা আমাদের এই লাইফস্টাইল ফলো করবো ওরই লাভ। যেমন ধরেন আমি একটা কথা বলি যে বোন, আমার তো টাকার অভাব নেই, আছে,
আমি মনে করি নাই। আর যে অভাবে 1000 কোটি টাকা থাকলে ওর অনেক অভাব, তাই না? তা আমার নেই। তো এখন আমি ধরেন এই যে এই প্রোগ্রামটা যে আমরা করতেছি এখন, ঠিক আছে? তো এখানে কিন্তু আসলে না আমি ওনাদেরকে টাকা দিচ্ছি, না উনি আমাদেরকে টাকা দিতেছেন। এখন আমি কটা রুগী দেখতে পারতাম, 10টা রুগী দেখলে অনেক টাকা পাইতাম, ঠিক আছে? তো এখন আমরা এই কাজগুলো করতেছি না? জি অবশ্যই তো স্যার। এখন এই যে আমার যে রুগী বাড়ানোর জন্য যে আমি এগুলো করব, আমাদের রুগী কিন্তু কম না বেশি, বরং আমাকে যে রুগী আমার সাথে রুগীদের একটাই দুঃখ যে আমি ওনাকে সরাসরি দেখাতে পারছি না কেন। এছাড়া অন্য কোনো কষ্ট আছে বলে আমার বিশ্বাস নেই। জি একটাই যে আমি কি সরাসরি আমি দেখাবো, ওনাকে দেখাতে পারবো। আমারও কিন্তু খুব ইচ্ছা ছিল যে প্রথমেই স্যার, কিন্তু আমি কিন্তু বুঝে গেছি স্যারকে প্রথমে দেখানো সহজ না। তো আমি নিজে আগে কষ্ট করে একটা অ্যাচিভ করি কিছু, স্যারই সেটা আমাকে ডেকে নিবে এবং এটা হয়েছেও। আলহামদুলিল্লাহ। তো এরকম হ্যাঁ, আপনি যদি আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে তো আমরা খুঁজছি, কি খুঁজছি? ইঞ্জিন খুঁজতেছি। তো আমার তো ইঞ্জিন আরো অনেক দরকার। তো আমি এই এত বছর আমি মাত্র অল্প করে ইঞ্জিন পাইছি, হ্যাঁ, বেশি ইঞ্জিন তো আমি পাইনি। তো এখন আমার তো অনেক ইঞ্জিন দরকার, তো আমি তো একটু খুঁজতে যেটা কথা সেটা হলো আমরা আমাদের রুগী বাড়ানোর জন্য এটা করতেছি। এটা যদি কেউ ভেবে থাকে ও চরম বোকা, আমার রুগীর অভাব নেই যে আপনার রুগী আমার খুঁজতে হবে। বরং আপনারা যদি এটা বুঝতে পারেন আপনাদের লাভ হবে, আপনারা মেনে ভালো হবেন, আপনারা সুস্থ হবেন, এটা হচ্ছে আসল কথা। জি এটাই আসল কথা, হ্যাঁ, এটাই। মানে সবাই সুস্থ থাকতে চায়, কিন্তু সুস্থ থাকার জন্য যে করণীয় সেটা আসলে আমাদের জি স্যার। তো এই যে পেশেন্টগুলা করছে 3টা সেশনে করছে এবং সব পেশেন্টগুলা বলছে যে আমার খুব ভালো লাগছে। আস্তে আস্তে যে লাইফস্টাইলগুলো চেঞ্জ করছে, তেলটা চেঞ্জ করছে, সাদা ভাত, সাদা আটা ওটা চেঞ্জ করছে আস্তে আস্তে খুব ধীরে ধীরে। এবং তারা যে সুস্থ জীবনের পথে, এবং আমি এখন ওই যে আমরা পিছু নিয়ে স্যার আপনার সাথে যে প্রোগ্রামটা আমি করলাম সেটা ভয়াবহতা আমরা জানলাম যে বাচ্চাদের। তো আমি এটা করে দিচ্ছি যাদের বাচ্চা আছে মেয়ে 10 থেকে 11-12 বছর, তারা মার সাথে বাচ্চা ফ্রি, তোমরা বসে যাবা, যাতে অন্তত আমি একদম রুট লেভেল থেকে স্যার ওরা যাতে বিয়ে পরবর্তীতে যে ফ্রাস্ট্রেশনে না পড়ে। এবং আমি এই কাজটা করি আমার সেশনে, যখন রুগীর সঙ্গে একজন আসে না, বাচ্চা আসে বা কেউ আসে, সুস্থ লোক একজন আসে রুগী নিয়ে, আমি বলি যে আপনারা যে সুস্থ তার প্রমাণ দেন। যে আপনার যদি হুমায়ের বেশি থাকে তাহলে কিন্তু ভেতরে আপনারও ডায়াবেটিস হচ্ছে, আপনার যদি ভিটামিন ডি কম থাকে আপনিও একসময় রুগী আছেন। আপনাদের তো এই যে কিভাবে সে সুস্থ কিনা বুঝবে কেমনে? বোঝার একটা উপায় হলো সে যদি নষ্ট খায় তাহলে এখন সুস্থ থাকলেও পরে রুগী হবে। সে যদি ব্যায়াম না করে সেম। তো ওদিন একটা মেয়ে ওর মাকে নিয়ে আসছে, তো মার অবস্থা এতই খারাপ, তো এখন ও অনেক কিছু হয়তো মানতে পারবে না। তাই আমি বললাম তোমার মাকে যা পারো একটু মানাও, ওনার বয়স হয়েছে অনেক, ওনার রোগ বেড়েছে, ওনার অনেক অর্গানে প্রবলেম চলে আসেছে। তো উনি যে অনেক বেশি কিছু মানতে পারবে, আর পারলেও যে একেবারে পুরোপুরি ভালো হবে এমন বলা যাচ্ছে না, কারণ অনেক দেরি হয়ে গেছে। বাট এই যে তুমি যে এসেছো, এই দেখো তুমি যদি এখন যেভাবে চলছো তোমার, মানে আমরা আলাপ করে নিয়েছি যে সেও কি খায়, হ্যাঁ সেম ওই যে সবার মতোই কনভেনশনাল। তা ওইভাবে খেলে বললাম যে তোমার মা এই পর্যায়ে আসতে যে কয়দিন লাগছে, তুমি তার চেয়ে আগে তোমার এইরকম অবস্থা হবে খারাপ। জি তা তোমার মাকে এনেছো ঠিক আছে, কিন্তু ওনাকে হয়তো আমরা পুরোপুরি রিভার্স হয়তো হবে না, বাট চেষ্টা করতে বলো। আর তুমি দেখো, তুমি মানো এখন থেকে, মানে যে আমি এই বয়সে এমন হতে চাই না, আমি এরকম এখন যেমন আছি এমনই বা এসছে ভালো আমি থাকতে চাই ইন ফিউচার। এই কথাগুলো আমি সেমিনারে তো বলি, যে সবাই তো জানে যে স্যার আরেকটা নাজমা পাড়ার একটা সিভিয়ার প্রবলেম আমরা বলতে ভুলে গিয়েছি, কনস্টিপেশন। 7 দিন পাতে না 7 দিন। 7 দিন স্যার। তো তখন কেমন লাগতো? এটা তো খুব সিরিয়াস। স্বস্তি লাগতো স্যার। 7 দিন হলে তো এটা খুবই। এরকম ছিল তো সেজন্য। কফি এনামা করাইছেন না? আচ্ছা আচ্ছা, তো এই কফি এনামা মানে আপনি কিভাবে রাজি হলেন এতে? হ্যাঁ, আপনার যেটা করবে তো আমি রাজি। আচ্ছা যাক, তো এরা আসলে অবিডিয়েন্ট, বুঝা গেল। হ্যাঁ, তারপরে কফি এনামা ওই মানে প্রথম দিকে তো আমি করালাম, তো ব্যায়াম করতে করতে আপনার যখন হেলদি খাবারগুলা প্রচুর ফাইবার এগুলা খাওয়া শুরু করলো, চিয়া সিডস, তারপরে হচ্ছে কি করলাম স্পিরুলিনা, ওটা স্টুডেন্টটা খুবই উপকারী। আপনি পিসিওএসও কিন্তু মারাত্মক। তো স্পিরুলিনাটা ওনার অনেক কাজে দিল। তো আস্তে আস্তে ডিউরেশনটা কমে আসছে কনস্টিপেশনের, যে 3 দিনে ক্লিয়ার হয়ে যাচ্ছে, আচ্ছা 4 দিনে। আমি তখন কাজ তো করছে স্লোলি।
তো এরকম করতে করতে আস্তে আস্তে এরকম খেতে খেতে স্পিরুনা, ব্যায়াম, হেলদি খাবার, ফাইবার এগুলো খেতে খেতে তার 2 দিন 1 দিন পর পর হতে মানে, থাকলো। হ্যাঁ। সে খুব মানে রিল্যাক্স ফিল করছে, তার এটার জন্য আরো সে বেশি খুশি। হ্যাঁ, তো আমি বলছি, এখন তো আপনার কফি এনেমা করতে হবে, সব কিছু খাওয়া হয়ে গেছে, কফি এনেমা মাস্ট। তারপরে যে স্যার আপনাকে যেদিন দেখাতে আসলো, কফি এনেমা কিনে নিয়ে গেলাম। আপনার এক্সপিরিয়েন্স কি এটা দেওয়ার পরে আপনার মানে? আমার খুব ভালো লাগে। হ্যাঁ, মানে মনে হয় না যে একদম হ্যাঁ, তুমি শরীর থেকে মানে শরীর হালকা, হ্যাঁ। এই যে জাম্পিং যে ব্যায়ামটা করি আমরা, হ্যাঁ। তখন মনে হয় যে না আমার শরীর মানে- খুব হালকা, মানে যে উড়ে যাবো উড়ে নাকি? যায় এরকম। ঠিক ঠিক এরকম না, একদম অনেকেই বলেছে। ওনার একটু সমস্যা হতো, আমি বুঝতাম পা না ফাঁকটা করতে একদম খুব ফ্লুয়েন্টলি সে ফাঁক করতে পারতো না। এখন এই কফি এনেমা করার পরে আমি নিজে, সে কি বুঝবে, আমি নিজেই বুঝতে পারছি যে তার কত দূর কি থেকে। মানে সে বুঝবে, সে বুঝবে সব। হ্যাঁ। বুঝছেন? তো সে তার এটা কতটা কাজে লেগেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা কফি এনামা যারা এখনো চিনেন না, আমার কফি এনামার উপরে ভিডিও আছে। তো এটা কফি এনামা সেট আছে, ওই কফিটাকে আমরা পায়ে পথে দেওয়ার একটা বিশেষ ব্যবস্থা। তো এটা আসলে একদমই নিরাপদ। তো যেহেতু আমরা কখনো করিনি বলে আমার কাছে যে কোনো নতুন জিনিসের প্রতি আমাদের যেমন একটা সন্দেহ থাকে, আর ব্রেনও নতুন একটা জিনিসে সহজ সে অ্যাকসেপ্ট করতে চায় না, সে মানে সন্দেহের চোখে দেখে যে কোনো নতুন জিনিসই। আর যে জিনিস করে সে রেগুলার করে, সেটা ভালো বা খারাপ সেটা ভাবে না, সেটাতে সে অভ্যস্ত। তো ব্রেনটার একটা একটা মানে আমাদের যে ব্রেন যখন আপনি এত খারাপ খাচ্ছেন কিন্তু সেটাতে সে অভ্যস্ত। ভালো খেতে গেলে ব্রেনও বলবে এই তুমি এটা কি খাচ্ছ, কারণ সে তো কখনো খায়নি, তার তো এক্সপিরিয়েন্স নাই। তো সে নতুন যে কোনো জিনিসকে সন্দেহের চোখে দেখে। তো এই জন্য আপনারা কিছুদিন করলে আবার এটা ঠিক হয়ে যাবে। এবং এখন উনি একদম 10টা 10:30টার মধ্যে ঘুমিয়ে যায়, তার ঘুম চলে আসে, সে থাকতে পারে না। আচ্ছা বোন, এই যে আপনার তো এখন আলহামদুলিল্লাহ ওষুধ মুক্ত, সুস্থ, ভালো লাগছে, তো এখন আমার আবার হাঁচি হয়, খুব হাঁচি হয় সকালে উঠলে। এটা আস্তে আস্তে আপনি যে 8টা যে শ্বাসের ব্যায়াম জি, এগুলো ওটা করছেন কিনা, জি, হ্যাঁ। তারপরে হট অ্যান্ড কোল্ড শাওয়ার এগুলো করছেন কিনা? হ্যাঁ। তো ওই কফি এনামা তো আপনি বেশি দিন হয় না শুরু করেছেন, কফি এনামা করতে থাকুন, আস্তে আস্তে অ্যালার্জিগুলো আস্তে আস্তে চলে যাবে। যেমন আমাদের যেমন সিরিয়াস যারা অ্যাজমা পেশেন্ট ছিল তারাও এখন ভালো আছে। অনেক অ্যালার্জির আরও অনেকে কমেন্ট করবে, দেখবেন আস্তে আস্তে সব ইনশাল্লাহ ভালো হবে। স্যার আমি একটা কথা বলতেছি, ওই আর্থাইটিস ডাক্তার আমাকে ইনফ্লুয়েঞ্জা টিকা দিয়েছেন প্রত্যেক বছরে, ডিসেম্বরের মাসের মধ্যে দিতে হয়, কিন্তু ওটাকে এখন দিব। আচ্ছা, এটা দেওয়ার পরে আপনি কি এতে কোনো উপকার পেয়েছেন? তাহলে যদি উপকার না পান তাহলে আমি মনে করব যে টিকা আমরা যদি দিয়ে উপকার না পাই তাহলে এটা দিয়ে তো আর আমার দরকার কি। তো এর চেয়ে বরং আমরা যেমন এখন তো আমি তো কোনো টিকা নিচ্ছি না, একসময় ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমি নিজেও দিতাম মানুষদেরকে যখন অ্যাজমা নিয়ে কাজ করতাম। তো আসলে আমার ইমিউনিটি ভালো থাকলে ওই ভাইরাস কিছু করতে পারে না, আসলেই তাই। হ্যাঁ, ভাইরাস কিছু করতে পারে না। মজার ব্যাপার হচ্ছে একসময় আমি নিজে নিতামও ইনফ্লুয়েঞ্জা, কিন্তু আমি তো অনেক বছর হয়ে গেছে, প্রায় অনেক বছর, 6-7 বছর, অনেক দিন হয়ে গেছে যে আমার তো আলহামদুলিল্লাহ আমার নিজের একসময় আগে অ্যাজমা ছিল, ইনহেলার নিতাম, তো অনেক বছর ধরে আমার তো কোনো ওষুধ লাগে না, ভালো আছে। ওই রেগুলার নিয়ম মানতে পারলে তখন আর ওষুধ লাগে না। হ্যাঁ, শ্বাসের ব্যায়াম সব কিছু করলে আস্তে আস্তে এটা। আর সিদ্ধ বিষয়টা একটু বলি যে দেখেন, মানে সিদ্ধ খাবারের ভিতরে কোনো মাজেদা নাই, আমার কথা বোঝার চেষ্টা করেন। তো আপনি যদি সিদ্ধ খাবার খান সাথে একটু তেল অ্যাড করবেন, হ্যাঁ আমি তেল এড করছি। হ্যাঁ ওই তেল অ্যাড করলে কিন্তু ওটা আর মানে ওই সিদ্ধ বলতে মানুষ বোঝে যে তেল ছাড়া, তেল ছাড়া তো না। মানুষ এখনো আমি তেলকে অলিভ অয়েল, ভয় পায়। নারকেল তেল। হ্যাঁ, মানুষ এখনো তেলকে ভয় পায়। তা আপনার যে ওই যে সিদ্ধ করেছেন সাথে আবার তেল অ্যাড করেছেন, তাহলে আপনার খাবার তরিকা ঠিক আছে। তো এইটা কারণ কি আরেক দল লোক ওই যে মানে আছে যারা মাংস খেতে ভয় পায়, কুসুম খেতে ভয় পায়, তারপর হচ্ছে ওরা হলো ভেগান খুব পছন্দ তাদের, বিশেষ করে যারা ইয়োগা করে ওরা কিন্তু আপনাকে ভেগান শেখাবে, মানে যারা ইয়োগা শেখায় বা করে বা ওদের গুরুরা আগে ভেগান শেখাবে যে তুমি ওই এইসব না খেয়ে তারপর বলবে তুমি সবজি খাবা, এইগুলো খাবা। এবং অনেকে আবার ওই যে সিদ্ধ বলে এবং বলে যে তেল ছাড়া, তা আমরা তেল ছাড়া না, ওটা আমরা প্রমোট করতে পারি না। আর আমরা ভেগান, তবে আমরা সাথে মাছ মাংস ডিমও খাই, আমরা ভালো তেল খাই। হ্যাঁ, আমরা আবার কার্নিভেরাস কিন্তু সাথে সবজিও খাই। তা আমরা একই সঙ্গে ভেগান, কার্নিভেরাস, আবার কিটো। হ্যাঁ, কিছুদিনের জন্য, কারণ যখন আমরা ওই সময়টা খাবার দাবার একদম কার্বস কমাই, আবার এখন আবার আমরা কিটো টিটো নেই, এখন তো আমরা ভাত খাই। হ্যাঁ, যেমন এখন তো আবার সব ধরনের ফল খাই, সবই খাই। তো এখন আর কিটো নেই, এখন আমরা মেনটেনে আছি। তো এখন আপনার জন্য আমার পরামর্শ হলো যে বোন আপনি
এই সুগার হঠাৎ বাড়লে এটা এমনি কমে যাবে, কোনো চিন্তা নেই। শুধু এই যে আপনি মনিটরটা করবেন যে কিভাবে বাড়ছে, ওই যে যেমন বললেন যে 3 বার খাওয়া হয়েছে, তো এটা এখন তাহলে 3 বার না খেয়ে 2 বার খেলাম এই। আরেকটা হচ্ছে যে আপনার মাসেল বিল্ড করছেন, মাসেল বিল্ড হলে তখন আরও কার্বস বেশি খেতে পারবেন, আরও কার্বস বেশি খেতে পারবেন। কারণ হচ্ছে কি দেখেন, আমার যে কাস্টমার, ধরেন আমি একটা দোকান দিছি, তো আমি ধরেন এখানে মগ বিক্রি করি, তা আমার মগ আছে 10টা, কাস্টমার আছে 2টা, তাহলে আমার 8টা মগ বিক্রি হচ্ছে না। ঠিক আছে, বুঝতে পারছেন? তা এখন আমাকে তাহলে ব্যবসা এভাবে তো লস হবে না। তো এখন আমার যদি কাস্টমার বাড়ায় তাহলে না আমার মগ বেশি বিক্রি হবে। তা আমি ধরেন সবাইকে এই মগের গুণাগুণ বর্ণনা করে আমি এবার কাস্টমার হয়েছে আমার 12 জন, মগ আছে 10টা, তাহলে আমার তো এখন ডিমান্ড আছে যে 2টা মগ আমার আরও বাড়াইতে হবে। ঠিক বুঝতে পারছেন? তো এখন এই সুগার যে আপনার শরীরে ঢুকলো, এখন সুগার খায় কে? সুগারের কাস্টমার হলো মাসেল। যার যত বেশি মাসেল তত বেশি সুগার সে খাইতে পারবে। সুগার মানে আমি বলতেছি না আসল সুগারের কথা, আমি বলতেছি কার্বোহাইড্রেট। এবার বুঝতে পারছেন? তাহলে ধরেন আপনি যদি কার্বস মনে করেন খাবেন, যদি আপনার ধরেন একজন কৃষক 1-1.5 গামলা 2 গামলা ভাত খাচ্ছে, তার সুগার বাড়ছে না। কারণ কি? ও এইগুলো বার্ন করে, এই মাসেলের মধ্যে এগুলো ওই সারাদিন কাজ করে না, ওর ভিতরে ঢুকে। তা আপনার যখন মাসেল ভালো থাকবে, ঠিক আছে, তখন আপনি বেশি কার্বস নিলেও সুগার বাড়বে না। আর মাসেল ভালো আছে কিন্তু আপনি সেটাকে কাজে লাগান না, তাও কিন্তু আপনি কার্বস খেলে কোনো লাভ নেই, কারণ হচ্ছে ও মাসেল তো ঢুকছে না। ব্যাপারটা বুঝতে পারছেন? কারণ কাস্টমার আছে কিন্তু কিনতেছে না। এবার বুঝতে পারছেন? তাহলে কাস্টমার থাকতে হবে, মাসেল থাকতে হবে, আবার সেটাকে কাজেও লাগাতে হবে। তা আপনি ওইভাবে ব্যালেন্স করতে হবে যে আমি যদি বেশি ভাত খাই তাহলে ব্যায়াম বাড়ায় করতে হবে, হ্যাঁ, তারপর আমার মাসেল বানাইলে আরেকটু বেশি আমি কার্বস নিতে পারবো। তো এইভাবে আমার কার্বসটা আসলে কতটুকু বডিতে যাবে। তো যেহেতু অনেক দিন ধরে আপনার ডায়াবেটিস সুগার বেশি, এই জন্যে আপনি এখন ওই কার্বস নিলেও সাবধানে নিতে হবে এবং সবসময় মনিটর করতে হবে। তো এবার যেমন রমজান আসতেছে, এখন আপনি খেজুর খাবেন কিনা, তো এখন খেজুরটা খেলে আপনার সুগার বাড়ে কিনা দেখতে হবে, না বাড়লে খাবেন, এরকম আর কি। আর কয়টা খেলে বাড়ে, আমি কি একটা খাবো নাকি 4টা খাবো, এটা একটা বিষয়। ইফতারির আগে হাই ইন্টেন্স এক্সারসাইজ করবোই, তখন আর বাড়ার কোনো প্রশ্নই আসবে না, আমার কথা হলো যে প্রশ্ন আসে আমার জানার দরকার নেই, আমি এগুলোতে বিশ্বাসী না। আমি বিশ্বাসী হলো আমি মেপে দেখবো আমার বেড়েছে কিনা, আমি প্রমাণে বিশ্বাসী। মানে জি জি আবার বুঝছেন যে আমি তো এত রোদে যাই, আমার তো ভিটামিন ডি 100 থাকবেই, যে দেখলো 20, আমি এটাতে বিশ্বাসী না। আমি দেখলাম যে ভিটামিন ডি আসলে কত। জি জি হ্যাঁ, আমার যদি না বাড়ে তাহলে বুঝতে হবে যে আমাকে আরও কিছু মানে জিনিস চিন্তা করতে হবে যে কী কারণে বাড়লো না। আমি সবসময় প্রমাণে বিশ্বাসী। জি স্যার। ঠিক আছে, তাহলে মোটামুটি বোন আর কিছু বলার আছে? তাহলে আমরা দর্শকদের জন্য কি মেসেজ দিতে চাচ্ছি? দর্শকদের জন্য মেসেজ হচ্ছে যে কখনো হতাশায় ক্লান্তিতে ভেঙে পড়া যাবে না। আর তাছাড়া ওনাকে দেখেন, উনি ক্যান্সার থেকে সার্ভাইভ করে এসে নিজে ভালো হয়ে আরও কত লোককে ভালো করছে। তো আপনাদের কি এরকম সবার কি ক্যান্সার হয়ে গেছে নাকি? হ্যাঁ, তো আমরা তো আমি এখন অনেক 10টা ঔষধ থেকে রিলিফ পেয়েছি, তাই আপনাদের কোনো ভয় নাই। সবাই এই যে কি লাইফ স্টাইলে আসেন, সবাই সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এবং ডিসিপ্লিন স্যার সবসময় বলেন যে সবসময় শৃঙ্খলা আনতে হবে জীবনযাপনে। আমরা শৃঙ্খলা আনবো, আমরা সুস্থ জীবনের পথে হাঁটবো, আমরা খাদ্যাভ্যাসে পরিবর্তন আনবো, আমরা প্রাকৃতিক জীবনধারায় ফিরে যাব, যেটা স্যার বিশ্বাস করেন এবং প্রমাণ করেছেন। আমরা সেই কথাগুলোও যদি নিজের বুকে হৃদয়ে ধারণ করি, ইনশাল্লাহ আমরা যে কোনো হতাশা, যে কোনো কঠিন অসুখের মোকাবেলা করতে পারবো নির্দ্বিধায়। এবং আপনারা সবাই এই ধরনের জীবনযাপন করে পরিবার পরিজন কাছের মানুষদের নিয়ে আনন্দে দিন কাটাবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা শুনলেন। দেখতে দেখতে আমাদের ফিরে আসার গল্পের এই পর্বটিও শেষ হয়ে গেল। এই বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমরা এটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর মূলত এই যে বোন যে বললেন যে আমি বলি, আমার কথা আপনাদের বিশ্বাস করার কোনো দরকার নেই। আপনারা আল্লাহ নিয়ম শৃঙ্খলা পছন্দ করেন কিনা, আপনার স্রষ্টা সৃষ্টিকর্তা তিনি নিয়ম শৃঙ্খলা পছন্দ করেন কিনা, তো আপনারা আমার কথায় নয় বরং আল্লাহ পছন্দ করেন বলে নিয়মের ভিতরে থাকবেন। আমাদের প্রিয় নবী তিনি কতটুকু খেতে বলেছেন, হালাল তৈব খেতে আল্লাহ বলেছেন, আমার প্রিয় নবী বলেছেন আমরা যেন সর্বোচ্চ খাবার 3 ভাগের 1 ভাগ খাই, ক্ষুধা লাগলে খাই, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে, এবং যেন আমরা রোজাও রাখি। তো ওনাদের কথা, আমাদের প্রিয় নবীর কথা শুনে আপনারা রোজা রাখুন, সেভাবে আপনারা অল্প পরিমাণেও খাবার যেটা এবং তৈব খাবার আল্লাহর নির্দেশ অনুযায়ী সেভাবে খান, আর নিয়ম শৃঙ্খলা মানুন। তো নামাজ আল্লাহ পড়তে পছন্দ করেন, যে আল্লাহ বলেছেন যেন জামাতে পড়ি, তো আপনারা জামাতে নামাজ পড়েন, মহিলারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়েন।
তারপরে আল্লাহ পছন্দ করেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন যে এশার পরে আমরা ঘুমাতে হবে, তো এই জন্য আপনি করবেন। এটা আমার কথা শুনে করার তো কোনো দরকার নেই। আর একটা হলো যে আপনি ভোরে উঠতে হবে, তাহাজ্জুদ পড়লে ওই সময় আল্লাহ অনেক খুশি হন। তো আপনার যে কোনো চাওয়া আপনি আল্লাহর কাছে চান, তাহাজ্জুদ পড়ে আল্লাহকে বলেন। তো ওই সময় আপনি উঠে আল্লাহর সঙ্গে কথা বলেন, চোখের পানি ফেলে, হ্যাঁ, সিজদা দিয়ে কী চান, রোগ মুক্তি চান বা যা সেটা বলুন। তো এইভাবে আপনি সার্কাডিয়ান রিদম ঠিক করেন। আল্লাহ বলছে জমিনে বিচরণ করতে, তো আপনি একটু খালি পায়ে ঘাসে হাঁটুন। এবং আল্লাহ বলছেন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়, তো আপনারা শক্তি চর্চা করুন। হ্যাঁ, আর আমরা তো আল্লাহর সৈনিক, তো শক্তি তো দরকার আছে। মানে সৈনিকদের যদি শক্তি এবং ডিসিপ্লিন না থাকে তাহলে এটা তো অযোগ্য সৈনিক। তারপর হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন মুমিন হতাশ হয় না, তো আপনারা কাইন্ডলি হতাশ না হয়ে আপনারা সবাইকে আশার আলো দেখান এবং নিজেরাও আপনারা আশাবাদী থাকুন। আর শয়তান সবসময় মানুষকে হতাশ করবে। আর এই যে আল্লাহর কথা, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হ্যাঁ, তো এগুলোই আপনারা মেনে চলুন। কারণ জাহাঙ্গীর কবির তো কেউ না, ওনার কথা তো আপনাদের এখানে আমল করার কোনো দরকার নেই। আর এইভাবে চললেই দেখবেন আপনি আস্তে আস্তে ওষুধ মুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা এটা সবাইকে শেয়ার করবেন। এবং আর যারা এই লাইভটি দেখছেন বা এই ফিরে আসার গল্পগুলো দেখছেন, তারা যদি নিজেরাও এরকম আপনাদের কাহিনীগুলো আমাদেরকে বর্ণনা করেন, হ্যাঁ, আমাদের ফিরে আসার গল্পে আপনারা যদি আপনাদের গল্পটি লিখেন, হ্যাঁ, এবং আপনারাও যদি এখানে এসে আপনাদের এই ফিরে আসার গল্পটি বলতে চান, তো আমাদের 09678242404 এখানে কল দিন। আর যারা এভাবে সুস্থ হতে চান, আমাদের কাছে এসে বিনামূল্যে ডাক্তার, পুষ্টিবিদ যে সেবাগুলো আমরা দিচ্ছি, হ্যাঁ, তারা 09678242404 এখানে কল দিন, অথবা সরাসরি চলে আসুন, এসে আমাদের এখানে দেখান, আমাদের সেবাটা নিয়ে দেখুন যে আসলে এই ঘটনাটা কি। মানুষের কথা না শুনে নিজের বুদ্ধি বিবেচনা কাজে লাগান, আর একটা জিনিস বাইরে থেকে না দেখে ভিতরে ঢুকে দেখুন যে আসলে কি অবস্থা। আপনি তো একজন সচেতন মানুষ, তো আমরা এখানে মানুষের কল্যাণে কাজ করছি না লোক ঠকাচ্ছি, সেটা আপনি এসে দেখলে বুঝতে পারবেন। তো এই জন্য প্রিয় দর্শক, আর যদি মনে করেন যে হ্যাঁ আমরা যে কাজটি করছি এটা খুব ভালো, তাহলে এটাকে ছড়িয়ে দিন, শেয়ার করুন, সবাইকে জানান এবং সবাইকে বলুন যে ওষুধ থেকে মুক্ত হওয়ার একটা উপায় অবশ্যই আছে। আল্লাহ বলেছেন যে আসলে আমাদের যে বার্ধক্য এবং মৃত্যু, এছাড়া সব রোগের ওষুধ আছে, তো তাহলে আমরা এত ভয় পাবো কেন? অবশ্যই আছে, উপায়টা আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা চাই যে ওষুধ মুক্ত আমাদের একটা জাতি, আমরা চাই যে সুস্থ জাতি। আর তরুণ সমাজ, হ্যাঁ, এই যে জেনজি, আপনারা যদি অসুস্থ হয়ে যান তাহলে তো খুব খারাপ হবে। তো আপনারা ভবিষ্যতে এই জাতিকে নেতৃত্ব দিবেন, দেশকে নেতৃত্ব দিবেন, তো আপনারাও এই সুস্থ থাকতে হবে। এখন যারা সুস্থ আছেন তারা যদি শুধুমাত্র 3টা নিয়ম মানেন আমার, অর্থাৎ আপনি স্বাস্থ্যকর খাবার অর্থাৎ ক্লিন ফুড, রিয়েল ফুড খান, হ্যাঁ, এবং আপনি ভালো ব্যায়াম করেন বা খেলাধুলা করেন এবং ভালো ঘুমান, এটা একটু মানেন, তাহলে দেখবেন যে আপনারা ইনশাল্লাহ ভালো থাকবেন। তো এই বার্তাগুলো সবাইকে পৌঁছে দেবেন। আর আমরা চাই যে আপনারা জ্ঞান অর্জন করুন। তো আমাদের নতুন যে আরেকটি অনুষ্ঠান শুরু হয়েছে যে স্বাস্থ্য জ্ঞান, এই স্বাস্থ্য জ্ঞানের আলো ঘরে ঘরে আমাদের জ্বালা এখন সবার দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আমরা যদি জ্ঞান অর্জন করি, এবং এটা কোরআনে বারবার তাগিদ দেওয়া হয়েছে জ্ঞান অর্জনের জন্য, এবং এই জ্ঞানের কারণেই মানুষের যে শ্রেষ্ঠত্ব, অর্থাৎ আশরাফুল মাকলুকাত হযরত আদম আলাইহিস সালামকে যে সিজদা করতে বলা হয়েছিল সকল ফেরেশতাদেরকে, ইবলিস সেখানে করেনি, তো এটা হলো জ্ঞানের কারণে। হ্যাঁ, তো এই জ্ঞানটা আমাদের অর্জন না যদি করি তাহলে আমরা বিভ্রান্ত হব, প্রতারিত হব। তো অনেকে আমার ছবি নাম ব্যবহার করে বা এই ভিডিওটিও কাট করে অনেকে দেখবেন ওষুধ বিক্রি করবে, হ্যাঁ, প্রতারণা করবে, কিন্তু আসলে কোনো ওষুধ দিয়ে ভালো হবে না। তো দিন শেষে একটাই কথা মনে রাখবেন, ওষুধ মুক্ত সুস্থতা, জেকে লাইফস্টাইল মানে ওষুধ মুক্ত সুস্থ জীবন। ইনশাল্লাহ আপনারাও ওষুধ মুক্ত হতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আর নতুন আরেকটি পর্ব নিয়ে আবারও কিছুদিন পরে হাজির হব ফিরে আসার গল্পে। সেই পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।